এই চ্যাপ্টার যাদের কঠিন লাগে এই ক্লাসটা যদি A to Z করতে পারে সে এই ক্লাস শেষে বলতে বাধ্য হয় এটা হলো রসায়নের সবচাইতে সহজ চ্যাপ্টার। সে বলতে বাধ্য হবে। চ্যাপ্টারে কি পড়ানো হয় আসলে? অনেকেই বলে জৈব যৌগ চ্যাপ্টার, স্যার এই চ্যাপ্টারের নাম জৈব যৌগ। অনেকেই বলে স্যার এই চ্যাপ্টারের নাম হাইড্রোকার্বন। আসলে চ্যাপ্টারের নাম খনিজ সম্পদ, জীবাশ্ম। তো এখন আমাদের এই চ্যাপ্টারে কি কি পড়া লাগবে, এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, এসএসসি লেভেল পর্যন্ত আমাদের কি কি আলোচনা আছে এবং কোন জিনিসগুলো থেকে প্রশ্ন সাধারণত হয় এগুলো তো আমাদের জানা লাগবে, তাই না? তো এই চ্যাপ্টারের আমার এই পাশে চ্যাপ্টার ম্যাপিংটা দেওয়া আছে, আমাদের কোন কোন টপিকটা পড়তে হবে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, কোন জায়গাগুলো থেকে সিকিউ হয়, কোন জায়গাগুলো থেকে এমসিকিউ হয়, কোন জায়গাগুলো থেকে আমাদের শর্ট কোশ্চেনগুলো হয়, সেগুলো কিন্তু আমি ধাপে ধাপে সবগুলো থেকে বলে দিব। হ্যাঁ, তো এই ক্লাসটা করার পরে এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের কোনো রকম কনফিউশন আর থাকবে না এবং এই চ্যাপ্টার মনে হবে পৃথিবীর সবচাইতে সহজ চ্যাপ্টার। বিশেষ করে তোমাদের একদম শেষের দিকে দেখো একটা পার্ট আছে হাইড্রোকার্বনের রূপান্তর। এই যে এই চ্যাপ্টারটা, এটা কেটে না দিই, এই যে হাইড্রোকার্বনের দেখো রূপান্তর, অর্থাৎ একটা থেকে আরেকটা বের করা। এই চ্যাপ্টারের 70% কোশ্চেন হয় এই 7 নাম্বার পয়েন্ট থেকে, 7 নাম্বার। আর এই 7 নাম্বার পয়েন্টটা ভালো করে বোঝার জন্য উপরের গুলো আমাদের একটু আলোচনা করতে হবে এবং সেই সাথে আমাদের শর্ট কোশ্চেন আছে, তারপরে আমাদের যে এমসিকিউ আছে। এর জন্য তো আমাদের পুরো চ্যাপ্টারটাই পড়তে হবে, কিছু করার নাই, তাই না? তো আমরা চ্যাপ্টারটা শুরু করি। দেখো চ্যাপ্টারের নামই হলো জীবাশ্ম। তো আমাদের টপিক 1-এ বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি, তারপরে বলা হয়েছে পৃথকীকরণ। আচ্ছা আমরা শুরু করে দেই। দেখো চ্যাপ্টারের নামই হলো আমরা টপিক 1 দিয়ে শুরু করে দেই। টপিক 1 হলো আমাদের জীবাশ্ম জ্বালানি। তো প্রথমত জীবাশ্ম কি, জীবাশ্ম সম্বন্ধে আমাদের একটু আইডিয়া থাকা দরকার। জীবাশ্ম হলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বছর আগে আমাদের যে জীব যেগুলো আছে, বিশেষ করে প্রাণী এবং উদ্ভিদ, এগুলো মরে যাচ্ছে। যখন এগুলো মারা যায় তখন কি করে, মাটিতে আস্তে আস্তে এগুলোকে খেয়ে ফেলে না, যে ব্যাকটেরিয়াগুলো আছে ব্যাকটেরিয়াগুলো খায়, কিছু মাটি খায়। তো এই যে লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ এবং প্রাণীর যে মৃতদেহ আছে, এই যে ধ্বংসাবশেষ, এগুলো মাটির নিচে চাপা পড়ে ওইখানে তাপমাত্রা, অত্যাধিক তাপমাত্রা এবং চাপের কারণে এক ধরনের পদার্থ তৈরি করে, সেগুলোই হলো জীবাশ্ম। জীবাশ্ম মূলত কিছুই না, জীবাশ্ম আমরা যে খনি বলি না, খনিজ সম্পদ, মাটির অনেক নিচে যে খনিগুলো থাকে না, সেই খনিগুলো মূলত হচ্ছে আমাদের জীবাশ্ম। তো এগুলো লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহর মাটির নিচে চাপা পড়ে তাপমাত্রা এবং চাপে যে পদার্থটা তৈরি করে সেই পদার্থটাকে বলা হয় জীবাশ্ম। তো এখন জীবাশ্ম তো বুঝলাম, তাহলে জীবাশ্ম জ্বালানিটা কি? দেখো জীবাশ্মটা অনেক রকম হতে পারে, কয়লা হতে পারে, আমার পেট্রোলিয়াম হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ যেগুলো আছে সেগুলো হতে পারে। কিন্তু এদের মধ্যে যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, মানে হলো যেগুলো দিয়ে আমরা আগুন তৈরি করি, আগুন বানাই বা আগুন জ্বালাই, সেগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানিটা হচ্ছে যে জ্বালানিগুলো, যে জীবাশ্ম দ্বারা আমরা জ্বালানির কাজে ব্যবহার করি, সেগুলো হলো জীবাশ্ম জ্বালানি। যেরকম কয়লা দিয়ে আমরা কি করি, কয়লা দিয়ে আমরা আগুন জ্বালাই, তাই না? তারপর পেট্রোলিয়াম, বিভিন্ন পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, যেরকম প্রাকৃতিক গ্যাস আছে, এগুলো পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। তারপরে আছে পিস, তারপরে আছে মোম, তারপরে আছে পেট্রোল, অকটেন, এই যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানি। তো এটাই ছিল মূলত আমাদের জীবাশ্ম জ্বালানি। এখন আমরা চলে যাই এটাকে পৃথকীকরণ হলো যখন খনি থেকে, এটা তো মাটির অনেক গভীরে পাওয়া যায় এগুলো, তাই না? মাটির অনেক গভীরে পাওয়া যায়। তো এইগুলো যখন আমরা মাটির অনেক গভীরে থেকে তোলা হয়, তখন ওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অপদ্রব্য থাকে। তো এই অপদ্রব্যগুলো যখন আমরা নিচ থেকে তোলা হয় তখন ওটাকে পৃথক করা হয় না? পৃথক করা হয়। তো পৃথক করার বিশেষ কিছু প্রক্রিয়া আছে এবং যখন ওটা তোলা হয় ওর মধ্যে কিন্তু অনেক ধরনের মিশ্রণ একসাথে মিশ্রিত অবস্থায় থাকে। তো এই যে সম্পূর্ণ যে জিনিস তোলা হলো এটাকে মূলত পেট্রোলিয়াম বলা হয়। তো পেট্রোলিয়ামের মধ্যে অনেক ধরনের পদার্থ থাকে, তার মধ্যে আমাদের রয়েছে প্রাকৃতিক গ্যাস, তারপরে রয়েছে আমাদের কেরোসিন, তারপরে রয়েছে পেট্রোল, তারপরে রয়েছে পিস, এরকম বেশ কয়েকটা আমাদের উপাদান থাকে। সেই উপাদানগুলোকে পৃথক করা হয় কি উপায়ে? এই উপাদানগুলোকে পৃথক করা হয় আংশিক পাতন পদ্ধতির মাধ্যমে। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে কোন প্রক্রিয়া পৃথক করা হয়? আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করা হয়। আচ্ছা, আরেকটা বিষয় আছে,
যে আমাদের প্রাকৃতিক যে গ্যাস আছে এখান থেকে এমসিকিউ আসে না মনে হয় এরকম নাই। প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস কোনটা? যেটা আমরা সাধারণত আমরা বাসা বাড়িতে যেটা ব্যবহার করি সেখানে সাধারণত মিথেন বা বিউটেন থাকে। তো মিথেন আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে সেখানে সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড যে প্রাকৃতিক গ্যাস আছে সেখানে সাধারণত মিথেনের পরিমাণটা কি থাকে? সবচেয়ে বেশি থাকে। মিথেন থাকে প্রায় 87%। তারপর ইথেন থাকে, ইথেন থাকে কতটুকু? 7%। তারপরে প্রোপেন, প্রোপেন কতটুকু থাকে? প্রোপেন থাকে 6%, এরকম থাকে। তারপরে কি থাকে? বিউটেন, বিউটেন ও আইসো বিউটেন, আইসো বিউটেন, আইসো বিউটেন এটা থাকে কত? 4%, হ্যাঁ 3%। তো এই টোটাল মিলিয়ে আমাদের হয় 100%, 100%। তো এই 100% এইখান থেকে এমসিকিউ একটা হবেই হবে। তুমি ধরে নাও যে তোমার যে পরীক্ষা, সামনে যে পরীক্ষা, এই চ্যাপ্টার থেকে যদি কোনো এমসিকিউ করা হয় এইখান থেকে একটা এমসিকিউ দেওয়ার সম্ভাবনা প্রায় 70 থেকে 75% সম্ভাবনা থাকে। অর্থাৎ এইখান থেকে তুমি একটা এমসিকিউ পাচ্ছ। আচ্ছা, তো এরপরে আমরা কি করব? আমাদের পৃথকীকরণ গেল, এখানে আমি সময় নষ্ট করতে চাই না কারণ আমাদের ইম্পর্টেন্ট অনেক জিনিস রয়েছে, সব ডিটেলস পড়াইতে গেলে রাত শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, আমরা এরপরে চলে যাই আমাদের টপিক 2-তে এবং শ্রেণীবিন্যাস, হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস। আচ্ছা, হাইড্রোকার্বন দেখে আমরা বুঝতে পারছি হাইড্রো, হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, কার্বন মানে হচ্ছে কার্বন। অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগগুলো আছে সেগুলোকে আমরা বলবো হাইড্রোকার্বন। অর্থাৎ এমন একটা যৌগ যেখানে হাইড্রোজেন থাকবে এবং কার্বন থাকবে। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে সাধারণত হাইড্রোকার্বন বলা হয়। অর্থাৎ কার্বন প্লাস হাইড্রোজেন যে যৌগগুলো আছে সেগুলোই হলো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। আচ্ছা, যেরকম কি হতে পারে আমরা কিছু উদাহরণ দিই। উদাহরণ হিসেবে আমরা CH4 বলতে পারি, C2H6 বলতে পারি, এটাকে বলা হয় মিথেন, এটাকে বলা হয় ইথেন, C3H8 এটাকে বলা হয় ইথেন, প্রোপেন বলা হয় এটাকে। তো এইগুলো হলো আমাদের হাইড্রোকার্বন। হ্যাঁ, দেখো প্রত্যেকটা হাইড্রোজেন কার্বন ছাড়া কিচ্ছু নাই, এগুলো আসলে ছোটবেলার পড়াশোনা। এরপর চলে আসি আমরা জৈব যৌগ। তো জৈব যৌগ কি জিনিস? জৈব যৌগটা আমরা একটু বুঝি। দেখো, জৈব যৌগ, জৈব যৌগ, জৈব যৌগ হচ্ছে দেখো কার্বন প্লাস হাইড্রোজেন দ্বারা যে হাইড্রোকার্বন হয় সেই হাইড্রোকার্বনগুলো জৈব যৌগ, হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন, এগুলো হাইড্রোকার্বন, কোনো সন্দেহ নাই, এটা হাইড্রোকার্বন। প্লাস এদের জাতক এবং এদের জাতক, এদের জাতক সমূহ, এবং এদের জাতকের মধ্যে কি হতে পারে? কার্বন হাইড্রোজেন ছাড়া তো আরো কিছু হওয়ার কথা, তাহলে আর কি হতে পারে? দেখো, এদের জাতকের মধ্যে থাকতে পারে CHOPS। কার্বন হাইড্রোজেন ছাড়াও কি কি থাকতে পারে? অক্সিজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে, এবং এক্সটা কি? হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি 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 ইত্যাদি। তাহলে জৈব যৌগের সংজ্ঞা যদি আমি বলি তাহলে বলবো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন, এবং এদের জাতক সমূহকে বলা হয়, এবং এদের জাতক সমূহকে বলা হয় জৈব যৌগ। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। হাইড্রোকার্বন এবং জৈব যৌগ খুব সামান্য পার্থক্য। সকল হাইড্রোকার্বনই কিন্তু জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন কিন্তু হচ্ছে না, কারণ জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন কার্বন ছাড়া অন্যান্য মৌল থাকতে পারে, কিন্তু হাইড্রোকার্বনে আমরা দেখছি কার্বন এবং হাইড্রোজেনই সাধারণত থাকে। আচ্ছা, তো এইবার দেখো আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস করব। হ্যাঁ, হাইড্রোকার্বনকে আমরা ভাঙবো। হাইড্রোকার্বনকে আমরা যদি বিভক্ত করি, প্রথমত এটাকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালিফেটিক, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যারোমেটিক অ্যালিফেটিককে দুইটা ভাগে বিভক্ত করা যায়, একটা হলো মুক্ত শিকল, একটা হলো মুক্ত শিকল, আর একটা হলো বদ্ধ শিকল, বদ্ধ শিকল, বদ্ধ শিকল। ওকে, তো মুক্ত শিকলকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত, অসম্পৃক্ত। আচ্ছা, বদ্ধ শিকলকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল আর একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল, অসম্পৃক্ত
বদ্ধ শিকল। আচ্ছা, বদ্ধ কথাটা এখানে লেখা যায়, বদ্ধ শিকল। আচ্ছা, বিষয়টা দেখো, অ্যালিফেটিক যৌগ কারা? অ্যালিফেটিক যৌগ হলো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগগুলো সাধারণত বিভিন্ন চেইন আকারে থাকে, সেগুলো হলো অ্যালিফেটিক যৌগ। তো অ্যালিফেটিকের মধ্যে মুক্ত শিকলের মধ্যে দুইটা রকম আছে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। তো দেখো সম্পৃক্ত কারা? সম্পৃক্ত সাধারণত অ্যালকেন শ্রেণীর যারা আছে, অ্যালকেন, এরা সম্পৃক্ত। কিরকম? আমি দুইটা কার্বন, একটা কার্বন দিয়ে যদি লিখি, দেখো এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকা লাগবে। অ্যালকেন মানে হলো কার্বন কার্বন একক বন্ধন, হ্যাঁ। যেমন দুইটা কার্বন দিয়ে যদি আমি একটা লিখি, তাহলে CH3 তো কার্বন কার্বন কি একক বন্ধন আছে। আমি যদি তিনটা কার্বন দিয়ে লিখি, CH3 প্রোপেন, সম্পৃক্ত। অসম্পৃক্ত যদি আমি লিখি, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন হতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধন হতে পারে। তো অসম্পৃক্তগুলো কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন দুটোই হতে পারে। তো কার্বন কার্বন দ্বিবন্ধনের একটা এক্সাম্পল যদি আমি দিই, CH2 আমরা বলতে পারি ইথিন, আমি বলতে পারি CH ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে একদম প্রাথমিক দুইটা মৌল, অ্যালকিন এবং অ্যালকাইন বলা হয়। এই ব্যাপারে ডিটেলস আমরা একটু পরেই শিখবো। এবার দেখো বদ্ধ শিকল। বদ্ধ শিকল কারা আসলে? বদ্ধ শিকল হলো, এরা শিকল থাকবে কিন্তু শিকলের মাথা দুইটা কি থাকবে? লাগানো থাকবে। অর্থাৎ এদের যে হাতগুলো আছে, হাতগুলো ফাঁকা থাকবে না। দেখুন, সম্পৃক্ত বদ্ধ শিকল, এবং এখানে কি থাকবে? কার্বন কার্বন একক বন্ধন থাকা লাগবে। সম্পৃক্ত কারা হবে? যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, যেরকম CH2, তাহলে এটা কি? এটা সম্পৃক্ত বদ্ধ শিকল। এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আচ্ছা, অসম্পৃক্ত বদ্ধ শিকল কারা? অসম্পৃক্ত বদ্ধ শিকল একই জিনিস, কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন, যে কোনোটা থাকতে পারে। যেরকম আমি একটা যদি লিখি, ধরো এইটাই যদি বদ্ধ শিকল করতে চাই 3 কার্বন বিশিষ্ট, তো আমরা কি করে লিখতে পারি? তো এখানে যে কোনো একটা আমি দ্বিবন্ধন দিয়ে দিলাম, তাহলে এখন কার্বনে হাত মিলাও, 1 2 3 4, চারটা হাত হয়ে গেছে, 1 2 3, এখানে একটা হাইড্রোজেন পাবে, 1 2টা হয়েছে, এখানে হাইড্রোজেন 2টা পাবে। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন। নামকরণ একটু পরেই আমাদের আছে, নামকরণটা আমরা একটু দেখব, কোনো সমস্যা নাই। তো এটা গেল আমাদের অ্যালিফেটিক যৌগের যে শ্রেণীবিন্যাস, সেটা অ্যালিফেটিক যৌগগুলোকে আমরা এইভাবে শ্রেণীবিন্যাস করতে পারি। আচ্ছা, এখন অ্যারোমেটিক গুলো কি? অ্যারোমেটিক গুলো হচ্ছে সাধারণত অ্যারোমা শব্দটা থেকে আসে, গ্রিক শব্দ অ্যারোমা শব্দ থেকে আসে, যার অর্থ হলো সুগন্ধি। সাধারণত শুরুর দিকে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া যেত, সেগুলো সুগন্ধি ছিল, সুগন্ধি, হ্যাঁ। এই জন্যই এটাকে অ্যারোমেটিক শব্দ নামটা ব্যবহার করা হয়েছে। তো অ্যারোমেটিক যৌগের মধ্যে তোমাদের বইতে মাত্র দুইটা নিয়ে কথাবার্তা বলা আছে। একটা হলো বেনজিন, যার গাঠনিক সংকেত দেখতে এরকম, আর একটা হচ্ছে ন্যাপথেলিনটা দেখতে কেমন? ন্যাপথেলিনটা দেখতে দুইটা বেনজিনকে এক করে দিলেই ন্যাপথেলিন হয়ে যায়। দুইটা বেনজিনকে এক করে দিতে হয় ন্যাপথেলিন। এর সংকেত হচ্ছে C10H8, আর বেনজিনের সংকেত হলো C6H6। 6টা কার্বন 6টা হাইড্রোজেন, এটা হলো বেনজিন। 6টা কার্বন 6টা হাইড্রোজেন, এটা হলো বেনজিন, হ্যাঁ। আর ন্যাপথেলিন হলো C10H8। তো এটা হলো আমাদের অ্যারোমেটিক। এই দুইটার সম্বন্ধে জানলেই আমাদের হবে আসলে, আর তেমন কিছু আমাদের এখান থেকে লাগবে না। অ্যারোমেটিসিটি বলা হয়। অ্যারোমেটিসিটি মূলত হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের, মানে অ্যারোমেটিক যে যৌগগুলো আছে, এই যৌগের বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো যে সেটা অ্যারোমেটিক, এই সামগ্রিক বিষয়টাকেই মূলত অ্যারোমেটিসিটি হিসেবে গণ্য করা হয়। তো এটা আসলে মূলত আমরা বলতে পারি অ্যারোমেটিক যৌগ চেনার উপায়। ওকে, তো অ্যারোমেটিক যৌগ চেনার উপায়, শর্ত কি কি শর্ত পূরণ করতে হবে? দেখো, 1 নাম্বার হলো চাক্রিক হতে হবে, চাক্রিক বা বেনজিন সদৃশ হতে হবে, চাক্রিক হতে হবে। চাক্রিক কি? বেনজিনগুলো কি চাক্রিক না? আমরা একটু আগেই দেখলাম না, বেনজিনটা একদম চক্রাকার, এর কোনো কার্বন কিন্তু ফাঁকা কার্বন হাত নাই। তার মানে কি? প্রথম শর্তই হচ্ছে বেনজিন সদৃশ বা চাক্রিক হতে হবে। ওকে, 2 নাম্বার হচ্ছে সমতলীয় হতে হবে।
সমতলীয় মানেটা হচ্ছে একই তলে থাকতে হবে। এখানে যতগুলো কার্বন আছে না, একই তলে। একই তলে মানে কি একই সাথে, মানে উপর নিচ এভাবে থাকা যাবে না, একই সমতলে থাকতে হবে। 3 নাম্বার দেখো, একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। একান্তর দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকতে হবে, থাকতে হবে। একান্তর দ্বিবন্ধন মানে কি? একান্তর দ্বিবন্ধন মানেটা হলো একটা সুন্দর করে সাজানো, মানে একটা কার্বনের, দুইটা কার্বনের সাথে একটা দ্বিবন্ধন, তারপর একটা সিঙ্গেল, তারপর আরো আরেক দুইটা কার্বনের সাথে দ্বিবন্ধন, মানে এইভাবে এটা মানে গোছানো থাকবে। কিরকম সেটা? আমরা এই পাশে একটা অ্যারোমেটিক যৌগ বেনজিনটা এঁকে ফেলি, তাহলে দেখে দেখে ভালো মতো বোঝানো যাবে। তো দেখো এখানে এখানে তো এগুলো তো কিন্তু কার্বন, এগুলোতে কার্বন থাকে, কার্বন। তো এই যে কার্বন আছে, এই কার্বনের সাথে এই কার্বনে একটা দ্বিবন্ধন আছে, এই দুই কার্বনের মধ্যে কোনো দ্বিবন্ধন নাই। আবার এই দুই কার্বনের সাথে আরেকটা দ্বিবন্ধন আছে, এই দুই কার্বনের সাথে দ্বিবন্ধন নাই, আবার এই দুই কার্বনের সাথে দ্বিবন্ধন আছে। অর্থাৎ দুইটি কার্বন পরপর দ্বিবন্ধন, দ্বিবন্ধন নাই, দ্বিবন্ধন, সিঙ্গেল বন্ধন, দ্বিবন্ধন, সিঙ্গেল বন্ধন, এটাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। আচ্ছা 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার হলো ডিলোকালাইজড ইলেকট্রন থাকতে হবে, বা সঞ্চারণশীল ইলেকট্রন, সঞ্চারণশীল ইলেকট্রন থাকতে হবে, থাকতে হবে। সঞ্চারণশীল ইলেকট্রন মানে কি? যে ইলেকট্রনগুলো কি হয় সবসময় চলতে থাকে, চলতে থাকে, দৌড়ায়। এখানে দেখো সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, যে প্রত্যেকটা, এগুলো তো পাই বন্ধন, হ্যাঁ পাই বন্ধন। পাই বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? দুইটা করে ইলেকট্রন থাকে না? এই ইলেকট্রনটা পুরো বেনজিন বলয় কি করে? ঘুরে বেড়ায়। অর্থাৎ এই দুটো ইলেকট্রন এখানেই চুপচাপ থাকে না, এই পুরো বেনজিন বলয় এভাবে ঘুরে বেড়ায়। এই দুটাও তাই, এই দুটাও তাই। এটাকে ডিলোকালাইজড ইলেকট্রন বলা হয়, বা সঞ্চারণশীল ইলেকট্রন বলা হয়। অ্যারোমেটিক হওয়ার জন্য অবশ্যই সঞ্চারণশীল ইলেকট্রন থাকতে হবে। যদি তার সঞ্চারণশীল ইলেকট্রন না থাকে তাহলে সে অ্যারোমেটিক যৌগ হবে না, থাকতেই হবে। 5 নাম্বার চলে আসো। 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন থাকতে হবে, থাকতে হবে। আচ্ছা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন। বেনজিন অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। অ্যারোমেটিক যৌগ, বেনজিন বা ন্যাপথেলিন, ন্যাপথেলিন অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে, এটা যে অ্যারোমেটিক যৌগ কি করে ব্যাখ্যা করব? আমরা প্রথমত বলবো যে এটা চাকরিক, হ্যাঁ বেনজিন বা ন্যাপথেলিন। ধরো এটা হলো আমাদের বেনজিন বাবাজি, বেনজিন বাবাজি। ন্যাপথেলিনটা কই? এইটা হলো আমাদের ন্যাপথেলিন, ন্যাপথেলিন। দ্বিবন্ধন সিঙ্গেল, এখানে দ্বিবন্ধন সিঙ্গেল, এখানে একটা আছে। ওকে এবার হয়েছে। দেখো একান্তর দ্বিবন্ধন আছে, বুঝলাম। সঞ্চারণশীল পাই ইলেকট্রন, অর্থাৎ এইখানে এই পাই বন্ধনে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো কিন্তু সঞ্চারণশীল, এগুলো সঞ্চারণশীল। এই ইলেকট্রনগুলো কি করে? পুরো 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 যৌগে ঘুরে বেড়ায়। ন্যাপথেলিনের মধ্যেও পুরোটা ঘুরে বেড়াচ্ছে, এটার মধ্যেও বেনজিনের মধ্যে পুরোটা ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এরা একদম ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা এরপর দেখো 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, এইটা কিরকম জিনিস একটু আমরা একটু বুঝিয়ে। দেখো এখানে যে পাই ইলেকট্রন টোটাল কতগুলো আছে পাই ইলেকট্রন, দেখো n এর মান 4n+2, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে। দেখো যদি এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? পাই বন্ধন 1 2 3টা পাই বন্ধন আছে না? তো 3টা পাই বন্ধনের মধ্যে এক একটা বন্ধনে ইলেকট্রন থাকে 2টা করে, এক একটা বন্ধনে। তাহলে এখানে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন টোটাল। এখন দেখো 4n = 6 - 2 মানে 4, অর্থাৎ n এর মান 1 হচ্ছে। n এর মান যেটা 1 সেটা হলো একটা হ্যাকেল নাম্বার। এখন ন্যাপথেলিনটা দেখো 4n+2, একটা দুইটা তিনটা চার পাঁচ, পাঁচটা, তার 5 দোকানে 10টা আছে। তাহলে 4n = 10 থেকে 2 বাদ দিলে 8 হয়, তাহলে n এর মান কত হয়? 2 হয়। n এর মান সাধারণত চক্রগুলো বোঝায়, যেরকম বেনজিনের কয়টা? একটা চক্র আছে না, এই জন্য n এর মান 1 হয়েছে। ন্যাপথেলিনের চক্র 2টা আছে না, এই জন্য এর মান কত হয়েছে? 2 হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের n এর যে মানগুলো আছে, এগুলো অ্যারোমেটিক হওয়ার শর্ত। এই মানগুলো যদি থাকে, n এর মান 1 2 3 বা 0 যদি হয়, সেক্ষেত্রেও বেনজিন, মানে সেক্ষেত্রেও অ্যারোমেটিক যৌগ হবে। কিন্তু যদি এগুলো ফ্র্যাকশন আসতো, পয়েন্ট সামথিং, হাফ, তাহলে সেগুলো অ্যারোমেটিক যৌগ নয়। অর্থাৎ আমাদের যদি বেনজিন বা ন্যাপথেলিন নিয়ে এই ধরনের প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমরা লিখে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা প্রথম 4টার ক্ষেত্রে জাস্ট এমনি বলে দিব, আর 5 নাম্বারের ক্ষেত্রে আমরা এটা দেখাই দিব। তবে তোমাদের এটা আসবে 2 মার্কসের জন্য। 2 মার্কসের জন্য এত কিছু লাগবে কি?
2 মার্কসের জন্য এত কিছু লাগে না, তোমরা জাস্ট বলে দিতে পারো, এই 4টা পয়েন্ট লিখে দিবা ছোট করে, আর 5 নাম্বার বলবা যে এর এখানে পাই সংখ্যক 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে, যে কারণে এটা অ্যারোমেটিক যৌগ, শর্টকাটে। আর ডিটেলস যেটা সেটা ইন্টারমিডিয়েটের সাথে বোঝানো হয়, অথবা যদি আলাদাভাবে প্রশ্ন আসে হ্যাকেল নীতি ব্যাখ্যা করো, হ্যাকেল নিয়ম ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, হ্যাকেল নীতিতে এভাবে গুছিয়ে বলে দিতে পারো। তো এটা ছিল আমাদের 2 নাম্বার। তো এখন আমাদের 3 নাম্বারে আমরা একটু চলে যাই, মূলক, সমগোত্রীয় শ্রেণী কার্যকরী মূলক। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী হওয়ার জন্য কয়েকটা বিষয় লাগে, দেখো একটা হলো 1 নাম্বার হচ্ছে একটি সাধারণ সংকেত, একটি সাধারণ সংকেত থাকবে, সংকেত থাকতে হবে, একটা সাধারণ সংকেত থাকা লাগবে। 2 নাম্বার হচ্ছে একই মৌল দ্বারা গঠিত, একই মৌল দ্বারা গঠিত হবে, গঠিত হবে। 3 নাম্বার হচ্ছে একই সমগোত্রকের, একই সমগোত্রকের পরপর দুটি যৌগের মধ্যে, দুটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। ওকে। 4 নাম্বার হলো এদের ভৌত ও রাসায়নিক ধর্ম, ভৌত ও রাসায়নিক ধর্ম একই হবে, একই হবে বা মিল থাকবে আর কি। দেখো, যদি কোনো একটা সমগোত্র হতে হয়, অর্থাৎ একই গোত্রের সদস্য হতে হয়, বিষয়টা কিরকম দেখো, আমাদের যে সমাজে বিভিন্ন রকম গোত্র আছে না, যেমন মুসলমানদের মধ্যে মোল্লা গোষ্ঠী আছে, প্রামাণিক গোষ্ঠী আছে, চৌধুরী গোষ্ঠী আছে, এই যে গোষ্ঠীগুলো আছে না, তো এই গোষ্ঠীগুলো সাধারণত আগের আমলে যদি বলা হতো মোল্লা গোষ্ঠী, মনে করা হতো যে এরা সাধারণত হুজুর হয়, এরা ইমাম সাহেব হয়, হ্যাঁ, মৌলবী সাধারণত হয়। তো একজনকে দেখলে মোটামুটি তাদের সম্বন্ধে অনেক ধারণা পাওয়া যায়। তো হাইড্রোকার্বনের যে সমগোত্রীয়, তাদেরও ব্যাপারটাও কিছুটা একই রকম। তো এখানে প্রথমত হলো তাদের একটা সাধারণ সংকেত থাকে, সাধারণ সংকেত মানে হলো মানে একটা সংকেত দ্বারা ওই গোত্রের যত সদস্য আছে সব একদম বের করে নিয়ে আসা যায়, এটা হলো একটা সাধারণ সংকেত। আমরা একটা এক্সাম্পল দিই, দেখো তাহলে ভালো বুঝতে পারবেন। ধরো একটা উদাহরণ আমরা দিই, অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রক, অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রক। দেখো, অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে, সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে একটা সাধারণ সংকেত আছে যেখানে n এর মান যদি আমি প্রথম 1 বসাই, তাহলে সেখানে প্রথম সমগোত্রক সদস্য যেটা পাওয়া যায় সেটা পাওয়া যায়। ধরো n এর মান আমি কত বসালাম, 1 বসালাম, তাহলে এখানে ক্যালকুলেশন করলে CH4 এটা আসে, মিথেন পাওয়া যায়। n এর মান যদি আমি 2 বসাই, C2H6 এরকম পাওয়া যায়, এটাকে বলা হয় ইথেন। তাহলে n এর মান আমি যত বসাবো একের পর এক সমগোত্রকগুলো আসতে থাকবে। n এর মান যদি আমি 3 বসাই, এটা হবে C3H8, এটা হবে প্রোপেন। তো এইভাবে n এর মান আমি যত বসাবো একের পর এক ওদের সদস্যগুলো চলে আসতে থাকবে, অর্থাৎ এখানে যতগুলো আমি যৌগ লিখবো সবাই কিন্তু অ্যালকেন শ্রেণীর। আচ্ছা, তো একটি সাধারণ সংকেত থাকবে, সেটা আমরা বুঝলাম, একটা সাধারণ সংকেত আছে। 2 নম্বর, একই মৌল দ্বারা গঠিত। দেখো, একই ধরনের মৌল দ্বারা গঠিত, আসলে একই মৌল না, একই ধরনের মৌল দ্বারা গঠিত, একই ধরনের মৌল দ্বারা গঠিত। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো, প্রত্যেকেই কার্বন এবং হাইড্রোজেন ছাড়া কি আর কিছু আছে? এও কার্বন হাইড্রোজেন আছে, এও কার্বন হাইড্রোজেন, এছাড়া কিন্তু আর নতুন কোনো মৌল নাই, অর্থাৎ একই ধরনের মৌল দ্বারা গঠিত হবে। ওকে, এবার 3 নম্বরে কি বলছে, একই সমগোত্রকের পরপর দুটি যৌগের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। বিশেষ করে দেখো, প্রথম দুইটার ক্ষেত্রে চিন্তা করো, কার্বন এখানকার চেয়ে এখানে কার্বন সংখ্যা একটা বেশি আছে, হাইড্রোজেন ছিল এখানে 4টা, এখানে আছে 6টা, হাইড্রোজেন আছে 2টা বেশি। তাহলে কি এটা মিথিলিন মূলক না? মিথিলিন মূলকের সংকেত কি? CH2। মিথিলিন মূলক হলো CH2। আবার এই দুইটার মধ্যে দেখো, কার্বন একটা বেশি আছে, হাইড্রোজেন 6, 8, তার মানে হাইড্রোজেন আছে 2টা বেশি। ওকে, 2টা বেশি, এটাও একটা মিথিলিন মূলক। তাহলে এরকম সমগোত্রকের যতগুলো সদস্য আছে, কার্বন সংখ্যা তুমি যতই বসাও না কেন, দেখা যায় যে এদের মধ্যে শুধুমাত্র CH2 এই মূলকের পার্থক্য থাকবে। এবং এটা যত ধরনের সমগোত্রক আছে সবার মধ্যে কিন্তু এটা হয়। সমগোত্রের মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো কিন্তু সবই সমগোত্রক।
আলাদা করে। ওকে, এটা গেল আমাদের সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রকের মধ্যে আরো কি কি আছে? অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, তারপরে অ্যালকোহল আছে, জৈব অ্যাসিড আছে, অ্যালডিহাইড আছে, তাই না? তো এইগুলো বইতে আমাদের আছে, আমরা ভালো করে দেখে নেব, এবং প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে সংকেত আছে, ঠিক আছে? এগুলো আমরা দেখে নেব। ওকে, এরপর দেখো আমাদের কার্যকরী মূলক রয়েছে। কার্যকরী মূলক, দেখো কার্যকরী মূলকটা হচ্ছে তোমাদের যদি কোনো একটা দল থাকে, দল কোনো ধরো তোমাদের একটা গ্যাং আছে, গ্যাং, তো ওই গ্যাংয়ের দেখবা কেউ আছে খুব অ্যাক্টিভ, খুব ভালো কাজ করে, খুব ভালো মানে মানে লিড দিতে পারে আর কি। তো যে কাজ করে সেই হচ্ছে কার্যকরী। আরেকটা ব্যাপার হলো, একটা কার্যকরী মূলক ওকে দেখে বোঝা যায় যে ওর সাথে যারা আছে ওইটার ধর্ম কেমন হবে, সে দেখতে কেমন হবে, সে কি ধরনের কি করবে, বিক্রিয়া করবে। বিষয়টা হচ্ছে হাইড্রোকার্বনের কার্যকরী মূলকটা হচ্ছে যা কোনো যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করবে, ও বিক্রিয়া নির্ধারণ করে। দেখো কার্যকরী মূলকটা হলো যে যৌগে থাকবে সে কি করবে, ওই যে যৌগটা আছে ওই যৌগের ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে, অর্থাৎ ভৌত ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়াটা নির্ধারণ করে দেয়। কিরকম দেখো, উদাহরণ যদি আমি বলি, অ্যালকোহলের একটা কার্যকরী মূলকের নাম কি? অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH, এটা আমরা জানি, তাই না? OH। তো কোনো একটা যৌগে যদি এইটা থাকে, ধরো CH3OH, C2H5OH বা C3H7OH, এই যে লাস্টে দেখো OH আছে, এই OH থাকা মানে কি? এটা একটা বোতল। বোতল মানে কি? লিকুইড। অ্যালকোহলটা কেমন থাকে? লিকুইড না? লিকুইড। তার মানে এটাও লিকুইড, এটাও লিকুইড, এটাও লিকুইড, এটা আমরা জানলাম। তারপর কি জানলাম আমরা? এটার কি ধরনের বিক্রিয়া দেয়? সাধারণত এ যে ধরনের বিক্রিয়া দেয়, এও সে ধরনের বিক্রিয়া দেয়, এ সে ধরনের বিক্রিয়া দেয়। এদের বিক্রিয়ার মধ্যে প্রায় সেম থাকে, 100% থাকে না, কিন্তু ম্যাক্সিমাম বিক্রিয়াগুলো একই রকম বিক্রিয়া দেয়। বুঝে গেছে? একই রকম বিক্রিয়া দেয়, এটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ একই সমগোত্রক যদি হয় তাহলে তাদের কি করবে? বিক্রিয়া এবং ভৌত ধর্ম একই রকম হবে। অর্থাৎ সমগোত্রকের মধ্যে এই কার্যকরী মূলকগুলো থেকে ওই সমগোত্রকের ধর্ম এবং বিক্রিয়াটা নির্ধারণ করে। এটাই ছিল আমাদের কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলকের মধ্যে অ্যালকোহলের মূলক হচ্ছে OH, অ্যালডিহাইড হলো CHO, জৈব অ্যাসিডের হচ্ছে COOH। বুঝা গেছে? তো এইগুলো ছিল আমাদের সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক। এবার চলো আমরা একটু নামকরণটা দেখে আসি। নামকরণগুলো আছে, সেই নামকরণটা তোমাদের SSC লেভেলে লাগবে না, শুধু এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তবে যতটুকু দরকার তোমাদের সেইটুকু আমি তোমাদের কিছু শেখাবো। দেখো, টপিক 4 নামকরণ হচ্ছে, প্রথমে আমরা অ্যালকেন দিয়ে শুরু করি। অ্যালকেন চ্যাপ্টার 3 প্রায় 2.5 ঘন্টা লাইভ লেগেছিল, আর এই চ্যাপ্টার তো আরো বড়, আরো বেশি লাগার কথা, কিন্তু আরো বেশি হয়তো বা লাগবে না, তার আগেই শেষ হয়ে যেতে পারে। দেখো অ্যালকেন, তো অ্যালকেনের একটা সাধারণ সংকেত হচ্ছে CN2N+2। তো অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যকে, এই শ্রেণীর প্রথম সদস্য হলো N সমান যদি 1 বসানো যায় CH4, মিথেন প্রথম সদস্য। এবার দেখো অ্যালকেন শ্রেণীর ক্ষেত্রে অ্যালকেন মধ্যে আমরা নামকরণ কি করব? অ্যালকেনের মধ্যে যে মৌলগুলো আছে, প্রথমটা হলো মিথেন, C2H6, এটা হলো ইথেন, C3H8, এটা হলো প্রোপেন, C4H10, এটা হলো বিউটেন। তারপর কি আছে দেখো, C5 যদি হয় এটাকে বলা হয় পেন্টেন। এটা আবার ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে, কোনো উপায় নাই মুখস্থ ছাড়া। এইটার উপর ভিত্তি করে, অ্যালকেনের উপর ভিত্তি করে বাকি যে কার্যকরী মূলকগুলো আছে সেগুলো কিন্তু নামকরণ হয়। কাজেই এইটা মুখস্থ করতেই হবে একদম 10-12 পর্যন্ত। তাহলে 6 হচ্ছে হেক্সেন, C7 এটা হচ্ছে হেপটেন, C8 অকটেন, C9 ননেন, C10 ডেকেন। আচ্ছা, তারপর C11 এটা হচ্ছে উনোডেকেন, C12 এর নাম হচ্ছে ডোডেকেন।
ডোডেকেন, 12 পর্যন্ত, 12 পর্যন্ত একটু মুখস্থ করবা। তবে তোমাদের বইতে 10 পর্যন্ত আছে, ডেকেন পর্যন্ত আছে, তোমরা 12 পর্যন্ত মুখস্থ করবা। এইটা কিন্তু মুখস্থ থাকাই লাগবে, মুখস্থ এটা না হলে কিন্তু বিপদ। নামকরণ তুমি কিচ্ছু বুঝবা না যদি এই 12টা নাম তোমার সিরিয়ালি মুখস্থ না থাকে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, উনোডেকেন, ডোডেকেন। কি বললাম আমি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, উনোডেকেন, ডোডেকেন। এই 12টা মুখস্থ না থাকলে তুমি জৈব যৌগের বা হাইড্রোকার্বনের নামকরণ করতে পারবা না, একদম পারবা না, তোমার পক্ষে সম্ভব না যদি এই সিরিয়ালটা মুখস্থ না থাকে তোমার। ঠিক আছে, মুখস্থ করে ফেলবে। CN অ্যালকিনের সাধারণ সংকেত CN. ওকে, তো দেখো এটার প্রথম সদস্যটাকে, প্রথম সদস্য জানাটা জরুরি। দেখো প্রথম সদস্যের ক্ষেত্রে n এর মান কিন্তু আমি যদি 1 দেই, n এর মান যদি আমি 1 দেই, এটা কি প্রথম সদস্য পাবো? না, n এর মান 1 দিলে পাওয়া যাবে না, n এর মান কমপক্ষে 2 দিতে হবে, 2। যদি আমি 2 দেই তাহলে দেখো এটা C2H4 হয়, ইনি হচ্ছেন প্রথম সদস্য। এবং এটাকে কি করে লিখবো আমরা? দেখো কার্বন আছে 2টা, আমরা এইভাবে কার্বন 2টা দিব, এখানে একটা দ্বিবন্ধন দিব, তারপর 2টা হাইড্রোজেন দিব, এর নাম হচ্ছে ইথিন। ইথিন, ইথিন এর আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। তাহলে দেখো যদি আমি অ্যালকিনের প্রথম সদস্য চাই সেটা হলো ইথিন, এবং এর আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, এটা হলো প্রথম সদস্য। ওকে, প্রথম সদস্য। এইবার দেখো নামকরণের নিয়মটা আমরা একটু দেখি, অ্যালকিনের নামকরণের নিয়ম। নিয়ম, আচ্ছা নিয়মটা কি? অ্যালকিনের নামকরণের নিয়মটা আমরা একটু দেখি। প্রথম নিয়মটা কি? 1 নাম্বার হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। এটা কি দ্বিবন্ধন না? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, কমপক্ষে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে, কমপক্ষে একটা। 2 নাম্বার, নামের শেষে, নামের শেষে ইন বসে, ইন বসে, নামের শেষে কি বসবে? ইন বসবে। ওকে, আমাকে বললো 3 কার্বন যুক্ত, 3 কার্বন যুক্ত অ্যালকিন লেখো, অ্যালকিন, 3 কার্বন যুক্ত অ্যালকিন। আমি কি করব? প্রথমে 3টা কার্বন এভাবে লিখে দিব। 3 কার্বন যুক্ত অ্যালকিন যদি আমাকে বলে, প্রথমে আমি 1 2 3টা কার্বন লিখে দিলাম। আর এখন অ্যালকিন লেখার নিয়ম কি? অ্যালকিন লেখার নিয়ম হচ্ছে 2টি কার্বনের মাঝখানে কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকা লাগবে, এবং সেটা আমরা একদম শেষের 2 কার্বনের সাথে দিয়ে দেবো অলওয়েজ। এটা শেষের 2 কার্বনে, নিচের দিকে এদিকে দেওয়া দরকার নাই, আমরা শেষের দিকে দিব। এদিকে দিলেও হবে, কোনো সমস্যা নাই, তবে আমরা শেষে দিব। আচ্ছা, এইবার কার্বনের হাত কয়টা? কার্বনের হাত কয়টা? তার যোজনী যতগুলো তার হাত ততগুলো থাকে, এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ যে কোনো একটা মৌল, যে কোনো মৌলের যোজনী যত তার হাত ততগুলো থাকে। যেরকম ধরো অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত আমরা জানি? 2, তার হাত কয়টা? 2টা। এই জন্য দেখো অক্সিজেনের, অক্সিজেন যার সাথেই যুক্ত হোক না কেন তার হাত এরকম 2টা থাকে। যেমন পানির সাথে দেখো 2টা হাত আছে, এই যে একটা হাত, এই যে একটা হাত, তাহলে অক্সিজেনের হাত 2টা। ঠিক একইভাবে যদি আমি কার্বনের কথা চিন্তা করি, কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কিন্তু 4, কার্বনের যোজনী 4, যে কারণে কার্বনের হাত থাকতে হবে কয়টা? 4টা থাকতে হবে। এটা খুব জরুরি, বোঝা খুব জরুরি, এই হাত জিনিসটা বোঝা খুব জরুরি। কার্বনের হাত থাকা লাগবে 4টা। এখন দেখো এই কার্বনের হাত কয়টা আছে? একটা আছে না মাত্র, তাহলে আরো 3টা হাত লাগবে। আরো 3টা হাত আমরা কি করব? এরকম 3টা হাত আমি দিয়ে দিলাম। এর কয়টা হাত আছে? 1 2 3, আর একটা হাত আমি দিয়ে দিলাম এদিকে। এর হাত আছে একটা 2টা, তাহলে আরো 2টা হাত আছে, এই 2টা হাত আমি দিয়ে দিলাম। এখন বাকি যে হাতগুলো, যে ফাঁকাগুলো আছে, এইগুলো আমরা কি করব? হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দেব। হাইড্রোজেনের হাত কত? হাইড্রোজেনের যোজনী কত? 1, তার মানে হাইড্রোজেনের হাত একটা, এই জন্য এখানে একটা করে হাইড্রোজেন দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। একটা করে হাইড্রোজেন আমি এখানে দিয়ে দিব, শেষ। এইটা আমরা যদি সাজিয়ে গুছিয়ে লিখে দেখো, সি হাইড্রোজেন আছে 3টা, তাহলে আমরা CH3 বলতে পারি, এটাকে CH বলতে পারি, দ্বিবন্ধন আছে CH2 বলতে পারি। এইটা হলো আমাদের 3 কার্বন যুক্ত অ্যালকিন, 3 কার্বন যুক্ত অ্যালকিন। এবং এর নামের শেষে কি বসবে? ইন বসবে। এখন আমরা নামকরণ করব, দেখো নামের শেষে ইন বসে। আচ্ছা, নামের শেষে 3 কার্বন যুক্ত অ্যালকেনের নাম কি ছিল? 3 কার্বন যুক্ত অ্যালকেনের নাম ছিল প্রোপেন। প্রোপেন, দেখো প্রোপেন ছিল, প্রোপেন। এর সাথে ইন যুক্ত করতে হবে, ইন, তাহলে এর নাম কি হবে? প্রোপিন। এই যৌগটার নাম হলো প্রোপিন। প্রোপিন, বুঝে গেছে? তাহলে এর নাম হলো প্রোপিন। আমরা খুব সহজেই আশা করি বুঝতে পেরেছি, এর নাম হলো প্রোপিন। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল একটু দেখাই তোমাদের। আমরা কি করব? 4টা কার্বন এভাবে লিখে দেব,
চারটা কার্বন, 1 2 3 4, চারটা কার্বন লিখে দিব। তো শেষ দুই কার্বনে আমরা দ্বিবন্ধন দিয়ে দিলাম। এবার কার্বনের হাতগুলো মিলাই দাও, কার্বনের হাতগুলো চারটা বানাও। দেখো এখানে একটা হাত আছে, একটা হাত আছে, আরো তিনটা হাত মানে তিনটা হাইড্রোজেন, দুইটা হাত আছে, আরো দুইটা হাত মানে দুইটা হাইড্রোজেন, তিনটা আছে তার মানে একটা হাইড্রোজেন, দুইটা আছে তার মানে আরো দুইটা। তো এটা হলো আমাদের 4 কার্বনযুক্ত অ্যালকিন। তো এর নাম কি হবে? বিউটেন যোগ ইন, বিউটিন, বিউটেন যোগ ইন, বিউটিন, এর নাম হচ্ছে বিউটেন, বিউটেন। ওকে, আশা করছি যে এটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো। ওকে, এরপর আমরা একটু চলে যাই, অ্যালকিন গেল, অ্যালকাইনে চলে যাই, আমরা একটু অ্যালকাইনে চলে যাই। ওকে, একটু ধৈর্য সহকারে তোমরা যদি দেখো আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা একদম পানি হয়ে যাবে। এবার অ্যালকাইন, অ্যালকাইন। ওকে, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। তাহলে দেখো প্রথম সদস্য আসলে কে বা কারা? প্রথম সদস্য হচ্ছে n এর মান কিন্তু 1 দিলে হবে না, n এর মান 2 লাগবে। n এর মান 2 দিলে C2H, 2 2 4 থেকে 2 বাদ এটা। তো এটা মূলত দেখতে এরকম, এটা হলো এভাবে দেখতে এরকম। এর নাম হচ্ছে ইথাইন, নামকরণটা একটু পরে আসতেছি, ইথাইন। এখন দেখো নামকরণের নিয়মটা কি? নামকরণের নিয়মটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হবে, কমপক্ষে একটা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকা লাগবে। কার্বন কার্বন ত্রিবন্ধন না থাকলে কিন্তু অ্যালকাইন হবে না, কমপক্ষে একটা। আর 2 নাম্বার হলো নামের শেষে কি বসবে? আইন বসবে, নামের শেষে আইন বসবে, নামের শেষে আইন বসবে। ওকে, এবার দেখো 3 কার্বন যুক্ত আমরা একটা অ্যালকাইন লিখি। তাহলে 3টা কার্বন এভাবে দিয়ে দাও, 3টা কার্বন তুমি দিয়ে দিলা। এখন কি করতে হবে? কমপক্ষে একটা ত্রিবন্ধন থাকা লাগবে না? ত্রিবন্ধন দিলা, এটা ত্রিবন্ধন দিয়ে দাও, ত্রিবন্ধন দিলা। এবার কার্বনের হাতগুলো মিলাই দাও, এখানে 3টা আছে তার মানে একটা হাত ফাঁকা আছে, একটা হাইড্রোজেন, 3টা আছে আর একটা আছে, 4টা, এর 4টা হয়ে গেছে। এই কার্বনে একটা আছে তার মানে আরো 3টা লাগবে, হয়ে গেল। তো এটার নাম কি হবে? এটা দেখো 3টা কার্বন থাকলে আমরা বলতাম, অ্যালকেন থাকলে বলতাম প্রোপেন, তাই না? প্রোপেন। তাহলে প্রোপেন শেষে কি বসবে? আইন বসবে না? প্রোপেন যোগ আইন, সন্ধি বিচ্ছেদ করো, প্রোপেন যোগ আইন, প্রোপেন যোগ আইন কি হয়? প্রোপেন যোগ আইন। এই লাইভে যারা আছে সব ঘুমিয়ে গেছে কিছু। আচ্ছা, আয়েশা সিদ্দিকা লিখছে আমি কমেন্ট করলে রিপ্লে দিয়েন। ঠিক আছে, রিপ্লে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো প্রোপেন যোগ আইন, সন্ধি বিচ্ছেদ করলে হয় প্রোপাইন। আচ্ছা, 4 কার্বন যুক্ত যে অ্যালকাইনটা হয়, এই অ্যালকাইনটার নামটা কেউ লিখে দাও তো কমেন্টে। 4 কার্বন যুক্ত একটা অ্যালকাইন দেখো, আমরা দেখি 1 2 3 4। তাহলে এখানে কি ত্রিবন্ধন হবে না? তাহলে এখানে 3টা আছে আর একটা দিলে হয়ে যাচ্ছে। এখানে 3 আর 1 4টা হয়ে গেছে। এখানে আছে 2টা আর 2টা লাগবে, এখানে একটা আছে আরো 3টা লাগবে। তাহলে 4 কার্বন যুক্ত যদি অ্যালকেন হতো তার নাম হতো বিউটান। তাহলে বিউটান যোগ আইন বিউটাইন, এর নাম হচ্ছে বিউটাইন। ওকে, এটা গেল আমাদের অ্যালকাইন। এরপর আমরা চলে যাই অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH, অ্যালকোহল। এখানে প্রথম সদস্যটাকে দেখো, প্রথম সদস্য n=1 দিলেই প্রথম সদস্য পাওয়া যায়, সেটা পাওয়া যায় CH3OH। এর নাম হচ্ছে, দেখো এর নামটা কি? এর নামটা হলো, এটার নামকরণের নিয়মটা হচ্ছে OH থাকতে হবে। 2 নাম্বার কি? নামের শেষে নল বসে, নামের শেষে নল বসাই দিবা। তাহলে দেখো এখানে কার্বন যদি একটা থাকতো তার নাম হতো মিথেন, যোগ নল হবে, মিথেন যোগ নল সমান মিথানল। মিথেন যোগ নল মিথানল। তাহলে একটা কার্বন যুক্ত যদি হয় সেটাকে মিথানল বলবো আমরা। আচ্ছা ঠিক আছে, এবার 2 কার্বন যুক্ত যদি হতো তাহলে 2টা কার্বন তোমরা এভাবে লিখে দিবা। তারপরে কি দিবা? অবশ্যই OH থাকা লাগবে, একটা টান দিয়ে OH দিয়ে দাও এখানে। এবার কার্বনের হাত মিলাও, তাহলে 2টা অলরেডি আছে আর 2টা দিয়ে দাও, এখানে একটা আছে তার মানে আরো 3টা দিয়ে দাও। এর নাম হচ্ছে ইথানল। আচ্ছা, 3 কার্বন যুক্ত যদি হয়, 3 কার্বন, তাহলে 3টা কার্বন এভাবে দিয়ে দাও, তারপর একটা OH এখানে হবে।
এখন আমরা কার্বনের হাত এখানে 3টা পাবো, কার্বনের হাত এখানে 2টা, কার্বনের হাত এখানে 2টা, 1 2 3, এটা হবে প্রোপানল। প্রোপানল, ওকে, প্রোপানল। তাহলে এইভাবে 4 কার্বন যুক্ত হতো তাহলে বিউটানল হতো, 5টা কার্বন থাকলে পেন্টানল, 6টা কার্বন থাকলে হেক্সানল, 7টা কার্বন থাকলে হেপ্টানল। ঠিক আছে, এইভাবে শুধু লাস্টে নল লিখে 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 আমরা কিন্তু যে কোনো অ্যালকোহলটা আমরা এখানে নামকরণ করতে পারি। আচ্ছা, অ্যালকোহল যদি চলে যায়, এরপর আমাদের আসবে কোনটা? এরপর আমাদের আছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1 CHO। এর কার্যকরী মূলক হলো CHO। CHO যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে পাবো। তাহলে প্রথম সদস্যটাকে, প্রথম সদস্য, প্রথম সদস্য, আচ্ছা প্রথম সদস্য হচ্ছে আমাদের এই CHO, এটা হচ্ছে প্রথম সদস্য। তো এটার নামকরণের নিয়ম কি? প্রথম কথা হলো CHO থাকা লাগবে, আর 2 নম্বর হচ্ছে নামের শেষে কি বসবে? ন্যাল বসবে। নামের শেষে ন্যাল, নামের শেষে ন্যাল বসে। যেমন দেখো, একটা কার্বন থাকলে কি হয় আমরা জানি, একটা কার্বন থাকলে হয় মিথেন যোগ নল, নল না ন্যাল, সমান মিথানেল, মিথানেল, মিথানেল। তাহলে একটা কার্বন থাকলে মিথেন যোগ নেল, মিথানেল। যদি 2টা কার্বন হয়, 2টা কার্বন যুক্ত যদি হয়, তো দেখো কার্বন যদি 2 কার্বন যুক্ত হয়, 2 কার্বন যুক্ত যদি হয় সেক্ষেত্রে 2টা কার্বন লিখলাম। তো এখন কমপক্ষে একটা CHO থাকা লাগবে। আমি যদি আরেকটা এভাবে CHO দেই তাহলে কার্বন কি 3টা হয়ে গেল না? ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে, 2 কার্বন যুক্ত যদি হয় তাহলে এখানে আরেকটা CHO বসায় দেয়, কিন্তু হবে না, কারণ এই সিটাও একটা সি। এই জন্য আমাদের কি করতে হবে? এখানে 2টা সি লিখছি, এইখানে একটা CHO বসায় দিতে হবে। তাহলে এখানে এর মোটামুটি হয়ে গেছে। কেন হয়ে গেছে দেখো, কার্বন CH, এটা দেখতে মূলত এরকম। তাহলে দেখো কার্বনের 1টা 2টা 3টা 4টা হাত, তাহলে এই 3টা হাত কিন্তু ফিল আপ হয়ে গেছে। একটা হাত ফাঁকা ছিল, এই ফাঁকা হাতে কার্বন ঢুকে গেছে। এখন কার্বনের হাত একটা আছে, আরও 3টা হাইড্রোজেন লাগবে। তাহলে দেখো এটা 2টা কার্বন আছে, ইথেন, ইথেন যোগ নেল, ইথানেল। এর নাম হলো ইথানেল, ইথানেল, এর নাম হচ্ছে ইথানেল। আচ্ছা, যদি 3 কার্বন যুক্ত হতো, 3 কার্বন, 3 কার্বন যুক্ত হতো তাহলে কার্বন একটা, কার্বন একটা, এই কার্বন একটা, তাহলে এটার সাথে CHO দিয়ে দাও। তাহলে এটা হলো CH2, এটা হলো CH3। এর নাম হবে কি? প্রোপেন যোগ নেল, প্রোপানেল। এর নাম হলো প্রোপানেল, প্রোপানেল, প্রোপানেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের নামকরণ। এরপর আমরা চলে যাই জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। এখানে আমাদের সময় নষ্ট করব না, কারণ হিউজ পরিমাণ হচ্ছে আমাদের ইনফরমেশন সামনে আছে। জৈব অ্যাসিড, এই ভিডিওটাকে আমি ইউটিউবে নিয়ে যাব, ওখানে কেটে কুটে হয়তো ছোট ছোট ভিডিও বানানো হবে, কোনো সমস্যা নাই। কেউ যারা লাইভ সরাসরি নাও দেখবে তারা খণ্ড খণ্ড বিভিন্ন টপিক এখান থেকে দেখতে পাবে। জৈব অ্যাসিড, তাহলে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত CnH2n+1 COOH, এটা জৈব অ্যাসিড। আচ্ছা, এটার প্রথম সদস্যটাকে, প্রথম সদস্য হলো, দেখো প্রথম সদস্য কার্বন একটা থাকে, প্রথম সদস্য কার্বন একটা থাকে এবং একটা কি থাকে? COOH, এটা থাকে। এর নাম কি? এর নামকরণটা আমরা একটু দেখতেছি। দেখো COOH থাকে, COOH থাকতে হয় জৈব যৌগ হওয়ার জন্য। আর নামের শেষে ওইক অ্যাসিড বসে, ওইক অ্যাসিড, নামের শেষে বসে ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। ওকে, তো নামের শেষে ওইক অ্যাসিড বসাইতে হয়। তো তাহলে এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যদি মিথেন একটা কার্বন থাকলে আমরা বলি মিথেন, মিথেন যোগ ওইক অ্যাসিড, মিথেন যোগ ওইক অ্যাসিড, অর্থাৎ এর নাম হলো মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। এর নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। আচ্ছা, যদি 2 কার্বন যুক্ত হয়, 2 কার্বন যুক্ত যদি হতো তাহলে কার্বন আমরা 2টা দিয়ে দিলাম। তো 2 কার্বনের মধ্যেই কিন্তু একটা COOH লাগবে, তার মানে এখানে এইটা 2টা অক্সিজেন, একটা হাইড্রোজেন এরকম লাগবে। আচ্ছা, তারপর কার্বনের সাথে একটা 3টা CH3 দিয়ে দিলাম। এর নাম কি? ইথেন যোগ ওইক অ্যাসিড। ইথেন যোগ ওইক অ্যাসিড কি হয়? ইথানোইক অ্যাসিড। তো এটা হলো ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। দেখো ইথানোইক অ্যাসিডের আরেকটা নাম আছে, এর নামকে ভিনেগার বলা হয়। এটা যদি 6 থেকে 10% জলীয় দ্রবণ থাকে, এর যদি 6% 10% জলীয় দ্রবণ হয় সেটাকে বলা হয় ভিনেগার, ভিনেগার বলা হয়। 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। আর একটা জিনিস স্কিপ হয়েছে, সেটা হলো এই CHO। এই CHOটা কি? মিথানেল, তাই না?
মিথানলের 40% জলীয় দ্রবণ, 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? কি বলা হয় জানো? ফরমালিন বলা হয়। ফরমালিন। তো বাজারে যেটা ফরমালিন হিসেবে বিভিন্ন সবজিতে দেওয়া হয় যেন পচে না যায়, এটা হলো সেই ফরমালিন। এটা মূলত প্রাণীদেরকে পচন রোধ করার জন্য এটা ফরমালিনের মধ্যে চুবিয়ে রাখা হয়। ফরমালিনটা কিন্তু বিষাক্ত, এটা খুব একটা ভালো জিনিস না। ফলের মধ্যে দিলে বিষাক্ত, কিন্তু যদি কোনো প্রাণীকে সংরক্ষণ করা হয় বিভিন্ন জাদুঘরে, ফরমালিনের মধ্যে বিভিন্ন রকম প্রাণী রাখা হয়। তো এটা মূলত ফরমালিন, ফর্মালডিহাইড বলা হয় এটাকে, বা মিথানেল বলা হয় এটাকে। এই মিথানেলের 40% জলীয় দ্রবণ, যদি 40% জলীয় দ্রবণ থাকে, 60% মিথানেল থাকে, তো ওই দ্রবণটাকে বলা হয় ফরমালিন। বুঝা গেছে? তো এটা গেল আমাদের নামকরণ। আসলে নামকরণ এইভাবেই নামকরণ আমরা করব, কোনো সমস্যা নাই। কার্বন যদি 3টা হইতো, 4টা হইতো, 4টা যদি কার্বন হইতো, দেখো 4টা কার্বন, চোখ বন্ধ করে এরকম 4টা কার্বন দিয়ে দেবো, 1 2 3 4, এবং একটা COH থাকা লাগবে। তাহলে যে কোনো একটা কার্বনে, এবং আমরা সবসময় কি করবো, লাস্টের কার্বনে COH দিয়ে দেবো। এখন কার্বনের হাতগুলো এখন মিলাই দাও, 2টা হাত আছে এখানে, 2টা দিয়ে দাও, 2টা হাত আছে এখানে, 2টা দিয়ে দাও, 2টা হাত আছে এখানে, একটা হাত আছে এখানে, 3টা দিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল 4 কার্বন যুক্ত একটা জৈব অ্যাসিড। এখন নামকরণের ক্ষেত্রে 4 কার্বন যুক্ত যে জৈব হাইড্রোকার্বনগুলো আছে সেগুলোকে কি বলা হয়? বিউটেন বলা হয় না? তাহলে বিউটেন যোগ উইক অ্যাসিড কি হলো? বিউটানোয়িক অ্যাসিড। তাহলে বিউটেন যোগ উইক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, এর নাম হলো বিউটানোয়িক অ্যাসিড। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা কই যাব? এরপরে আমাদের হাইড্রোকার্বনে একটা বেসিক আছে কিছু হাইড্রোকার্বন, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক বিষয়টা এরকম, CnH2n+2, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় পাওয়া যায় CnH2n+1, এবং এখানে একটা টান, এটা হলো অ্যালকাইল মূলক। কিরকম সেটা? ধরো এখানে প্রথম যে সদস্যটা আছে মিথেন, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে তুমি আউট করে দাও তাহলে CH3 হবে, এখানে একটা টান হবে, এটার নাম হলো মিথেন। এটার নাম হচ্ছে মিথাইল মূলক। মিথাইল মূলক। তাহলে দেখো এইটাকে আমরা বলবো মিথেন, এটাকে বলবো মিথাইল মূলক। বুঝা গেছে? যদি এটা ইথেন হতো, ইথেন C2H8, C2H6, এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যেত তাহলে C2H5 এরকম হতো না? তাহলে এটার নাম হলো আমাদের ইথেন, এটার নাম হচ্ছে ইথাইল মূলক। এটার নাম হলো ইথাইল মূলক। তাহলে ইথেন থেকে ইথাইল মূলক। ওকে, আচ্ছা, তো এটা আমাদের অ্যালকেন থেকে গেল। অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেনের কাহিনী গেল। এরপর চলে আসো, যদি অ্যালকিন হতো সেক্ষেত্রে কি হতো? অ্যালকিন। আচ্ছা, ধরো কোন একটা অ্যালকিন আছে, অ্যালকিন হতে যদি একটা হাইড্রোজেন চলে যায়, অ্যালকিন হতে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যালকিনাইল মূলক। অ্যালকিনাইল মূলক। কিরকম সেটা? ধরো CnH2n, এখান থেকে একটা হাইড্রোজেন নাই হয়ে গেছে, তাহলে এখানে পাওয়া যাবে CnH2n-1, এরকম একটা পাওয়া যাবে না? হাইড্রোজেন একটা কমে গেছে, তো এখানে একটা টান হবে। তো এখন দেখো আমি একটা ইথিন নেই, একটা C2H4, এখান থেকে একটা হাইড্রোজেন যদি আমি সরাইয়া দিই তাহলে C2H3, এরকম একটা টান পাওয়া যাবে। এর নাম হচ্ছে ইথিন। ইথিন। এটা দেখতে আসলে কেমন? আসলে এইভাবে না লিখলে হয় না, এইভাবে লিখতে হয়, এটা CH2, এর নাম হচ্ছে কি? ইথিন। এর নাম হচ্ছে ইথিন। তো একটা হাইড্রোজেন যখন চলে যায় এটা দেখতে হয় এরকম, CH2 দ্বিবন্ধন, CH একটা থাকবে, একটা এরকম টান থাকবে। এটাও এটাও একই জিনিস, একই জিনিস। তো এর নাম হচ্ছে ইথিন, আর এটা হচ্ছে ইথিনাইল মূলক। ইথিনাইল মূলক। ইথিনাইল মূলক। আচ্ছা, তো এর আরেকটা বিশেষ নাম আছে, সেটা হলো ভিনাইল মূলক। ভিনাইল মূলক। এটা আমাদের লাগবে যখন পলিমারকরণ সেকশনটা আমরা পড়বো, আমাদের একদম 8 নম্বরে আছে, তখন দেখবা যে ভিনাইল মূলকের কাজ আছে। তো এটা আমাদের জৈব যৌগের বেসিক ছিল। এইবার আমরা প্রবেশ করতেছি, দেখো আমাদের প্রথম 5 শেষ। এইবার আছে 6 আর 7, দুইটা টপিক, 3টা 8 পর্যন্ত 3টা টপিক আছে, তাই না? 6, 7, 8, এই 3টা টপিকই কিন্তু পুরো চ্যাপ্টারের মানে মূল জিনিস, মূল। 6 নম্বর, 7 নম্বর, 6 এবং 7,
6 এবং 7 এই দুইটাই হচ্ছে পুরো চ্যাপ্টার। আর এতক্ষণ যা পড়লাম এগুলো বেসিক, মানে 6 এবং 7 বোঝার জন্য এইটুকু আমাদের লাগবে আসলে। কিন্তু আসল পড়াশোনা হচ্ছে এখন CnH2n+2, এটা হলো আমাদের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত। হ্যাঁ, আচ্ছা, অ্যালকেন, অ্যালকেন থেকে যে প্রশ্নটা প্রথমে আসে সেটা হচ্ছে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন। চলো প্রশ্নটা আমরা লিখে ফেলি। প্রশ্নটা হচ্ছে কেন অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন। দেখো, কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলো কিন্তু আমরা আগেই জেনে আসি। তো কার্বন কার্বন একক বন্ধন যখন থাকে, কার্বন কার্বন একক বন্ধন যখন থাকে, এই যে বন্ধনটা এটাকে বলা হয় সিগমা বন্ধন। সিগমা বন্ধন, এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে কিরকম কিরকম, সিগমা বন্ধন। আচ্ছা, সিগমা বন্ধন। আচ্ছা, কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন থাকে তাহলে একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে সিগমা সিগমা, আর একটা কি, আর একটা ওকে বলা হয় পাই পাই। আচ্ছা, কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তার মধ্যে একটা থাকে হলো একটা সিগমা, আর বাকি যে দুইটা থাকে দুইটা পাই। তাহলে আমরা শিখলাম এখানে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের বিষয়টা শিখলাম, যে কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে তাহলে সেটার মধ্যে শুধুমাত্র সিগমা বন্ধন থাকে, মানে যে কোনো একক বন্ধন সিগমা বন্ধন, সমযোজী বন্ধনে আবদ্ধ যে কোনো একক বন্ধন মধ্যে সিগমা বন্ধনটা থাকে। আর যদি যে কোনো দুইটি মৌলের মধ্যে দ্বিবন্ধন থাকে, একটা সিগমা থাকবে একটা পাই থাকবে। যে কোনো দুইটি মৌলের মধ্যে যদি ত্রিবন্ধন থাকে সেখানে একটা সিগমা, যে কোনো একটা সিগমা হতে পারে, এটা আমি নিচেরটা লিখছি বলে এটাই না, এখানে উপরে মাঝখানে এটা থাকতে পারে, এটা থাকতে পারে, মানে যে কোনো একটা সিগমা থাকবে, দুইটা পাই থাকবে। আচ্ছা, এটা ছিল আমাদের পাই এবং সিগমা বিষয়টা। তো এই পাই এবং সিগমা বন্ধনের মধ্যে সিগমা বন্ধনটা একটু শক্তিশালী, পাই বন্ধনটা দুর্বল থাকে। তো একটা বিক্রিয়ার পূর্ব শর্ত কি? একটা বিক্রিয়ার পূর্ব শর্ত হলো বিক্রিয়কগুলোর মধ্যে আগে ভাঙন ঘটাইতে হবে, এরপর নতুন করে বন্ধন গঠন হতে হবে। অর্থাৎ একটা বিক্রিয়ার পূর্ব শর্তই হচ্ছে নিজেদের মধ্যে আগে ভাঙবে, নিজেদের মধ্যে ভেঙে তারপর নতুন যৌগ তারা নিয়ে আসবে। যেরকম ধরো কোন একটা আমি ধরো একটা CH3 দিলাম, CH2 দিলাম, CH3 দিলাম। তো এ যখন কারোর সাথে বিক্রিয়া করবে, সাপোজ আমি ক্লোরিনের সাথে বিক্রিয়া করাচ্ছি, তো তখন কি হবে, এদের মধ্যে কারো না কারো তো ছুটে যেতে হবে, তারপরে এসে কি হবে, এদের সাথে যুক্ত হবে, তাই না? অথবা আমি ধরো এখানে কি দিতে পারি, ধরো এখানে আমি CH2 দিলাম, একটা CH2 দিলাম, এর সাথে আমি ক্লোরিন দিলাম। এবার তখন কি হবে, এদের মধ্যে কারো বন্ধন ভাঙতে হবে, তারপরে এসে কি হবে, অ্যাড হবে, তাই না? তো সাধারণত জৈব যৌগ হোক আর কেমিস্ট্রির যে কোনো বিক্রিয়া হোক, প্রথম শর্তই হচ্ছে নিজেদের মধ্যে বন্ধন আগে ভাঙবে, তারপর নতুন বন্ধন গঠন করবে। এখন আমাকে তোমরা বলো, এখানে আছে পাই বন্ধন, এখানে আছে সিগমা বন্ধন, এখানে একটা পাই একটা সিগমা। তো এইখান থেকে যদি কোনো বন্ধন ভাঙতে হয়, সিগমা এবং পাইয়ের মধ্যে কোনো একটা বন্ধন ভাঙতে হয়, তাহলে কোন বন্ধনটা আগে ভাঙবে? অ্যান্সার খুব সহজ, পাই বন্ধন, কারণ পাই বন্ধনটা দুর্বল। অর্থাৎ সিগমা বন্ধন যেটা আছে এ হচ্ছে কম্পারেটিভলি শক্তিশালী, আর পাই বন্ধন যেটা আছে এটা মূলত দুর্বল। তাহলে পাই বন্ধনটা দুর্বল, তাহলে পাই বন্ধনটা আগে ভাঙবে, তাই না? এইবার একটা জিনিস দেখো, যদি পাই বন্ধন যদি ভাঙে দুইটা সিগমা বন্ধন তৈরি হয়। পাই বন্ধন ভাঙলে দুইটা সিগমা বন্ধন তৈরি হয়, একটা পাই বন্ধন ভাঙবে, দুইটা সিগমা বন্ধন তৈরি হবে। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এইটা আমি অনেক জায়গায় ইউজ করবো, একটা পাই বন্ধন ভাঙবে, দুইটা সিগমা বন্ধন তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে। তো এইবার দেখো, অ্যালকেনকে প্যারাফিন বলার কারণটা হচ্ছে, প্যারাফিন শব্দটা আসলে আসছে কোথা থেকে? দেখো, প্যারাফিন প্যারাফিন শব্দটা আসে, এটা প্যারাম শব্দ থেকে আসে, প্যারাম এবং অ্যাফিনিস শব্দ থেকে আসে। তো যার অর্থ হচ্ছে স্বল্প আসক্তি। প্যারাফিন মানে হচ্ছে স্বল্প আসক্তির যৌগ মূলত। তো এটা স্বল্প আসক্তি কেন, মানে আসক্তি কখন বাড়বে? যখন নিজেদের মধ্যে বন্ধন ভেঙে কাউকে মাধ্যমে সে বিক্রিয়া করে সে নতুন যৌগ গঠন করতে পারবে। কিন্তু অ্যালকেনের মধ্যে শুধুমাত্র সিগমা বন্ধন আছে, শক্তিশালী বন্ধন, তো এই বন্ধনটা তো সহজে ভাঙা যায় না, তাই না? তো এখানে দেখো, কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকে এখানেও তো সিগমা বন্ধন আছে, এই যে কার্বনের সাথে যে তিনটা হাইড্রোজেন আছে এখানেও তো সিগমা বন্ধন, এগুলো সিগমা, এটাও এখানেও যে এটা আছে এটাও সিগমা। তাহলে সব জায়গায় সিগমা বন্ধন, শক্তিশালী সিগমা বন্ধন আছে। তো এই শক্তিশালী সিগমা বন্ধনটা ভাঙবে কি করে? ভাঙে কম, বন্ধন গঠন করে কম। এই জন্যই অ্যালকেনকে বলা হয় প্যারাফিন, অর্থাৎ স্বল্প আসক্তির যৌগ।
আমার মনে হয় ব্যাপারটা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো তোমরা। অ্যালকেনকে প্যারাফিন বলার মূল কারণটা হচ্ছে এরা সহজে বিক্রিয়া করতে চায় না, এক কথায় উত্তর। আচ্ছা, তো অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, এটার পরেই আমরা আসলে অ্যালকেনের আসল জায়গায় যাব। তো আরেকটা জায়গায় আমাদের একটু যাওয়া দরকার, সেটা হলো কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা 1 থেকে কার্বন সংখ্যা 4 যত আছে, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই চারটা সাধারণত গ্যাসীয় অবস্থায় থাকে। C5 থেকে C15 এইটা মূলত তরল। কার্বন সংখ্যা যদি 5 থেকে 15 পর্যন্ত থাকে, এটা মূলত তরল অবস্থায় থাকে। এরপর কার্বন সংখ্যা যদি 16 বা এর চেয়ে যদি বেশি থাকে, সেটা হলো কঠিন। কঠিন যেরকম আমরা পিস 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 মানে কি, পিস ঢালা ওই রাস্তা না, রাস্তায় যে পিসটা থাকে এই পিসটা কিন্তু শক্ত এবং এটার কার্বন এর 16-র চেয়ে বেশি আছে, যে কারণে এটা কঠিন পদার্থ। আর আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন যে প্রাকৃতিক গ্যাসগুলোটা আছে, এই প্রাকৃতিক গ্যাস কিন্তু কার্বন 1 থেকে কার্বন 4 এর মধ্যে আছে, এই জন্য গ্যাসই অবস্থা আছে। গ্যাস কি লিখছি এটা আমি, গ্যাস গ্যাস। আর কার্বন 5 থেকে কার্বন 15 পর্যন্ত যেগুলো আছে সেটা তরল অবস্থায় আছে, বুঝে গেছে? এটা আমাদের একটু মনে রাখা জরুরি, এটা এমসিকিউ তো লাগে। আচ্ছা, এরপর আমরা অ্যালকেন প্রস্তুতিটা দেখব, কি করে অ্যালকেন প্রস্তুত করা যায়। প্রস্তুতি প্রস্তুতি আচ্ছা, অ্যালকেন প্রস্তুতি আমরা বিভিন্নভাবে করতে পারি। দেখো, প্রথমে অ্যালকাইন হতে আমরা বানাই। অ্যালকাইন হতে কি করে বানানো যায়, দেখো আমি একটা অ্যালকাইন লিখি, আমরা নামকরণ শিখে ফেলছি, এটা আমাদের ব্যাপার না। এইটার মধ্যে যদি 2টা হাইড্রোজেন দেওয়া যায়, এখানে কি করা লাগবে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে কি হবে, এখানে একটা সিগমা আছে, 2টা পাই আছে না, একটা সিগমা 2টা পাই, তো পাই বন্ধনগুলো দুর্বল বন্ধন, যে কারণে কি হবে, পাই বন্ধনগুলো ভেঙে যাবে। একটা পাই বন্ধন ভাঙলে 2টা সিগমা বন্ধন তৈরি হয়। তাহলে দেখো, কার্বন একটা, কার্বন এটা লিখলাম আমি, তাহলে CH একটা পাই বন্ধন ভাঙছে, 2টা সিগমা বন্ধন হলো, আর একটা পাই বন্ধন ভাঙছে, আরো 2টা সিগমা বন্ধন তৈরি হলো। তাহলে এইরকম হয়ে গেল। এখন কি হবে, একটা করে হাইড্রোজেন এখানে যুক্ত হবে। এটা মূলত আসলে কি দেখো তো, এরকম না, CH3 অর্থাৎ এটা ইথেন হয়ে গেছে, এটা ইথেন হয়ে গেছে, ইথেন হয়ে গেছে, ইথেন। আচ্ছা, তো এইটা মূলত অ্যালকাইন হতে আমি যদি এক মোল হাইড্রোজেন দেই তাহলে ইথিন হয়, আর আমি যদি 2 মোল হাইড্রোজেন দেই তাহলে ইথেন হয়ে যায়। তো এখন বিষয় হলো, আমাকে যদি বলা হয় যে অ্যালকাইন হতে আমি অ্যালকিন বানাবো, ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন বানাবো, সেক্ষেত্রে একটা বিক্রিয়া আছে, সেটা আমরা একটু দেখে রাখি। এটার মধ্যে আমরা হাইড্রোজেন দিব, ওকে, এখানে দিব প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। এটা যদি দেওয়া যায় তাহলে এইটা কি হয়, CH2 দ্বিবন্ধন CH2, এটা হয়ে থেমে যায়, আর যায় না। এটা যদি দেওয়া যায় তাহলে এটা হলো প্রভাবক, এটা হচ্ছে প্রভাবক 20, এটা প্রভাবক 20। এটা কি করে, এটা প্রভাবকের ক্ষমতাটাকে সংকীর্ণ করে দেয়, কমায় দেয়। অর্থাৎ এ যখন অ্যালকিন তৈরি করার পর অ্যালকেন তৈরি করতে দেয় না, এটা হলো এর কাজ। তো এটা হলো আমাদের একটা তৈরি। 2 নাম্বার আমরা দেখি, 2 নাম্বার হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হতে, এটা বইতে আছে, আমরা এটা দেখি। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যদি কি দেওয়া যায়, হাইড্রোজেন দেওয়া যায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এখানে মনে হয় 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, তাহলে এটাও কি করে ফেলে, CH4 এরকম তৈরি করে ফেলে, এবং সেই সাথে কি করে, পানি তৈরি করে। এটা একটা ছিল আর কি, এটা একটু দেখে রাখো, ওটা তো ইম্পর্টেন্ট না, দেখে রাখতে হবে আমাদের একটু। আচ্ছা, এরপরে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া 3 নম্বর, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ওকে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ব্যাপারটা হচ্ছে, দেখো বিক্রিয়কে যদি 3 কার্বন থাকে, উৎপাদে গিয়ে কার্বন হয়ে যাবে একটা, এখানে যদি 3 কার্বন থাকে, এখানে কার্বন হয়ে যাবে 2টা, অর্থাৎ বিক্রিয়কের তুলনায় উৎপাদে কার্বন একটা কমে যায়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এই জন্যই গুরুত্বপূর্ণ। আমার যদি এরকম হয়, আমার বিক্রিয়কে কার্বন আছে যত, উৎপাদে কার্বন তার চেয়ে একটা কম আছে, সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটা ইউজ করব। আমরা যখন 7-এ চলে যাবো, হাইড্রোকার্বনের রূপান্তর, সেখানে এটা লাগবে আমাদের। আচ্ছা, এই বিক্রিয়াটা দেখো, ধরো কোনো একটা অ্যাসিড CH3COOH, তো এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে কি হয়, এই যে এইটা এবং এইটা, এরা আলাদা হয়ে পানি তৈরি করে ফেলে এবং এইটা এখানে রিপ্লেস করে দেয়, তাহলে CH3 হয় CH
COO এই জিনিসটা তৈরি করে এবং পানি তৈরি করে, তাহলে এর নাম কি? সোডিয়াম ইথানোয়েট। এখন দেখো এই যে সোডিয়াম ইথানোয়েটটা তৈরি হলো CH3COO এটার মধ্যে সোডা লাইম যদি দেওয়া যায়, সোডা লাইম কাকে বলবো আমরা? সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, এটা হলো সোডা লাইম বলা হয়। সোডা লাইম মূলত হলো, দুটোই তো ক্ষার তাই না, ক্ষারের মধ্যে তো পানি থাকে। তো সোডা লাইমটা বানানোর জন্য এই যে দুটো ক্ষারের মিশ্রণ, এটাকে তাপ দিয়ে পানিটা বাষ্পায়িত করা হয়। বাষ্পায়িত করার পর যে পাউডার সদৃশ যে পদার্থগুলো থাকে না, সেটাকে মূলত সোডা লাইম বলা হয়। তো ওভারঅল আমরা যেটা ছোটোখাটো করে বুঝবো সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলা হয়। এটাকে বলা হয় সোডা লাইম। আচ্ছা, সোডা লাইম যদি এর মধ্যে দেওয়া যায়, কি ঘটনা ঘটে দেখো, এই যে CON আছে না, এইখান থেকে এই পর্যন্ত এরা আলাদা হয়ে যায়, বাকিটা লেগে যায়। দেখো CH3, এখানে আরেকটা হাইড্রোজেন আছে না, তার মানে এটা CH4 হয়ে যায়। আর এখানে কি থাকলো? সোডিয়াম আছে দুইটা, কার্বন একটা, অক্সিজেন আছে তিনটা, সোডিয়াম কার্বনেট, এই মিলে সোডিয়াম কার্বনেট হয়ে যায়। আর ক্যালসিয়াম অক্সাইডটা কি? ক্যালসিয়াম অক্সাইডটা এইভাবে এখানে দিয়ে দেওয়া যেতে পারে। ক্যালসিয়াম অক্সাইডটা এটা আসলে এখানে একটু হেল্প করে আর কি, সরাসরি বিক্রিয়া করে না, জাস্ট লেগে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো কার্বন ছিল কয়টা? কার্বন ছিল দুইটা, উৎপাদে এসে কার্বন হয়ে গেছে একটা। এটাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা মূল মন্ত্র এবং এটার গুরুত্ব সেটা হলো বিক্রিয়কে যতগুলো কার্বন থাকবে, উৎপাদে কার্বন থাকবে তার চেয়ে একটা কম, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ওকে, এটা আমাদের গেল। এরপর আমরা আরেকটা বিক্রিয়া শিখবো, সেটা হলো উডস বিক্রিয়া। 4 নাম্বার উডস। আচ্ছা, উডস বিক্রিয়াটা হচ্ছে যে কোনো 2 মোল যদি অ্যালকাইল হ্যালাইড নেওয়া যায়, 2 মোল সোডিয়ামের উপস্থিতিতে এবং 2 মোল সোডিয়াম থাকে, এখানে আমি আরেক মোলটা এভাবে লিখলাম, এবং এটা শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার মানে বিষয়টা হলো যে 2 মোল আমি মিথাইল ক্লোরাইড নিয়েছি, মানে যে কোনো অ্যালকাইল হ্যালাইড 2 মোল যদি নেওয়া যায়, এবং 2 মোল সোডিয়াম যদি নেওয়া যায়, তো 2 মোল সোডিয়াম যদি নেওয়া যায়, সেক্ষেত্রে কি হয়? শুষ্ক ইথারের উপস্থিতিতে, এখানে উপস্থিত থাকে ইথার। তাহলে কি হয়? এইখান থেকে এই পর্যন্ত এরা আলাদা হয়ে যায়। এই পর্যন্ত যদি আলাদা হয়ে যায়, তাহলে বাদ থাকলো কে? CH3। তাহলে এখানে একটা CH3 থাকে, এখানে একটা CH3 থাকে, তাহলে আলাদা হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড হয়, 2 অণু সোডিয়াম ক্লোরাইড হয়। তাহলে ইথেন তৈরি করে ফেলা। এটাও কি করে? এই পাশে যে কার্বনটা থাকে, এইটা কার্বন সংখ্যা তার ডাবল করে দেয়। এখানে দেখো কার্বন ছিল একটা, এই যৌগে কার্বন একটা আছে না, তো এই যৌগে কার্বন দুটো হয়ে গেছে, তো এটা জাস্ট ডাবল করে দেয়, ডাবল উডস বিক্রিয়ার মাধ্যমে এটা ডাবল হয়ে যায়। ওকে, এইবার দেখো আমাদের প্রস্তুতি শেষ। এইবার আমরা কি দেখব? বিক্রিয়াগুলো দেখব। উডস বিক্রিয়ার লিখতে পারি, সেটা হলো প্রত্যাশার মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি। প্রত্যাশাটা কোথা থেকে আসে? দেখো প্রোতে কি হয়? প্রোতে হচ্ছে প্রতিস্থাপন, 2 নাম্বার হচ্ছে তাতে তাপীয় জারণ, 3 নাম্বার সাথে সমানুকরণ, 4 নাম্বার আতে অ্যারোমেটিকরণ। আচ্ছা, তাপীয় জারণ আর একটা তাপীয় বিয়োজন আছে, আচ্ছা দেখো, মূলত এই 4 ধরনের বিক্রিয়া, 5 ধরনের বিক্রিয়া সাধারণত অ্যালকেনগুলো দিয়ে থাকে, কারণ আমরা জানি যে অ্যালকেনগুলো আসলে প্যারাফিন, এরা সহজে বিক্রিয়া করতে চায় না। তারপরেও এই 4 ধরনের বিক্রিয়া দিয়ে থাকে। তো এদের মধ্যে তোমাদের এসএসসিতে এই 2টা নিয়ে কথাবার্তা আছে, বিয়োজন নিয়ে কথাবার্তা নাই, জারণ এবং প্রতিস্থাপন। তো এই 2টাই আমরা একটু শিখবো। দেখো প্রথমে প্রতিস্থাপন। তো প্রতিস্থাপন কি? প্রতিস্থাপন হলো একজন আরেকজনকে কি করবে? সরায় দেবে, অর্থাৎ অধিক সক্রিয় যে মৌলগুলো আছে, সেই অধিক সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় কোনো একটা মৌল বা মূলককে যদি সরিয়ে দিয়ে ওই জায়গাটা দখল করে এবং নতুন যৌগ গঠন করে, সেগুলোকে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তো দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এটা আমরা যেটা দেখি যে CH4 এর ক্লোরিনেশন এইটাই আমাদের বইতে আছে এবং এইটাই পরীক্ষা বারবার আসে। তো এটা কিভাবে প্রতিস্থাপন করে? CH4 যদি ক্লোরিন থাকে, এখানে ক্লোরিন এবং এখানে ইউভির উপস্থিতিতে, অর্থাৎ মৃদু সূর্যালোক, এটা মৃদু সূর্যালোক। তো মৃদু সূর্যালোকের উপস্থিতিতে এটা কি করে? এইখান থেকে দেখো এই যে হাইড্রোজেনটা আছে না, একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে প্রতিস্থাপন করে নিয়ে কি করে?
HCl তৈরি করে। আর কি থাকলো এখানে, হাইড্রোজেন যদি একটা চলে যায় তাহলে CH3 থাকে, আর একটা ক্লোরিন এখানে ঢুকলে এটা, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, তাই না? মিথাইল ক্লোরাইড। তো এই যে হচ্ছে মিথাইল ক্লোরাইড হলো, এটা 4টা ধাপে সম্পন্ন হয়। এই জন্যই মূলত এই বিক্রিয়াটা যদি এখানে দেয়া যায়, 4টা ধাপের লাস্ট যে ধাপটা সেটাই তৈরি হয়, সেটা হলো কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। CCl4 এই জিনিসটা তৈরি করে মূলত। যদি তুমি এই বিক্রিয়াটা দাও, মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করে, কার্বন টেট্রাক্লোরাইড। তো এটা 4টা ধাপে সম্পন্ন হয়, 4টা ধাপ আমরা এভাবে তারপরে দিয়ে দেবো। আমরা প্রথমে বলবো যে এটার সাথে এটা যদি দেয়, কার্বন টেট্রাক্লোরাইড এবং HCl তৈরি করে, এবং এটা 4টা ধাপে সম্পন্ন হয়। তাহলে 4টা ধাপ আমরা এভাবে দিয়ে দেবো। প্রথমটা হচ্ছে CH3Cl প্লাস HCl, পুনরায় কি হবে, এটা দ্বিতীয় ধাপে যেটা হয় CH3Cl, এটা HCl, এর সাথে যখন বিক্রিয়া করবে এখান থেকে পুনরায় আবার একটা হাইড্রোজেন একটা ক্লোরিন আলাদা হয়ে যাবে, এটা বাদ দাও, এটা বাদ দিয়ে বাকি যা থাকবে এক করে দাও, তাহলে এটা হবে CH2Cl2। এটা কি, ডাইক্লোরোমিথেন। 3 নম্বরে চলে যাই, আবার সেই ডাইক্লোরোমিথেন লেখো, Cl2 লেখো, তারপরে HCl নয়, ক্লোরিন, ক্লোরিনটা এখানে দিয়ে দাও। এখানে সেম জিনিস ইউভি বা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে এখানে পুনরায় একটা HCl এখানে পার করে দাও, বাকি কি থাকলো, বাকি থাকলো এখানে CaCl3, ক্লোরোফর্ম বলে এটাকে, বা ট্রাইক্লোরোমিথেন বলা হয়। এবং চতুর্থ ধাপ যেটা ঘটে, CaCl3, এখানে ক্লোরিন দাও, এটা মৃদু সূর্যালোক দিলে এখান থেকে পুনরায় একটা HCl আলাদা হয়ে যাবে, বাকি কি থাকলো CCl4। এটা হলো আমাদের কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড মেইন উৎপাদ। অর্থাৎ কোনো একটা মিথেনকে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, এটা পাওয়া যায়। এবং এটা মূলত 4টা ধাপে সম্পন্ন হয়। প্রথমে মনোক্লোরো মিথেন হয়, ডাইক্লোরোমিথেন হয়, ট্রাইক্লোরোমিথেন হয়, টেট্রাক্লোরোমিথেন হয়, লাস্টে টেট্রাক্লোর। অর্থাৎ কিছুক্ষণ রাখলে পারে আমরা এইটাই পাবো। এই জন্য মূলত উৎপাদ হচ্ছে আমাদের এটাই পাবো। আচ্ছা, তো এটা আমাদের গেল, আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া গেল। এবার আমরা চলে যাই তাপীয় জারণ বিক্রিয়া। তাপীয় জারণ হচ্ছে মিথেনের মধ্যে যদি অক্সিজেন দেওয়া যায়, অক্সিজেন বিক্রিয়া মানেই হলো জারণ বিক্রিয়া। এটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সেই সাথে পানি তৈরি করে, সেই সাথে এখানে কিছু তাপ, তারপরে কিছু আলো, এগুলো তৈরি করতে থাকে আর কি। তো যে কোনো সাথে, যেমন C2H6 ইথেনের সাথেও যদি এই জিনিসটা দেওয়া যায়, এও কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এও পানি তৈরি করবে, এও এই জিনিসগুলো আলো তাপ তৈরি করবে। অর্থাৎ যত ধরনের অ্যালকেন যত ধরনের আছে সবাই মূলত এই বিক্রিয়াটা দিয়ে থাকে। এটা হচ্ছিল আমাদের অ্যালকেনের যে যত ধরনের বিক্রিয়াগুলো হয় সেই যত বিক্রিয়াগুলো। তো এরপর আমরা চলে যাই অ্যালকিনটা আমরা চলে যাই। অ্যালকিনকে অলিফিন কেন বলা হয়? অ্যালকেনকে অলিফিন কেন বলা হয়? আচ্ছা, অলিফিন শব্দটা কোথা থেকে আসছে ব্যাপারটা আমাদের জানা দরকার। দেখো, অলিফিন, OLEFIN, অলিফিন শব্দটা আসছে অলিফিয়ান থেকে, অলিফিয়ান, যার মানে হচ্ছে অয়েল ফার্মিং। অয়েল ফার্মিং মানে কি? অয়েল ফার্মিং মানে তেল উৎপাদনকারী, তেল উৎপন্ন করে, অয়েল ফার্মিং। তো সাধারণত এটাকে অলিফিন বলার কারণটা হচ্ছে অ্যালকিন শ্রেণীর শুরুর দিকে যে সদস্য আছে, বিশেষ করে ইথিন এবং প্রোপিন। তো এরা সাধারণত যখন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, যেরকম ক্লোরিন বা ব্রোমিন, এদের সাথে বিক্রিয়া করে যে যৌগগুলো উৎপাদন করে, এগুলো মূলত তেলজাত পদার্থ আর কি। তাহলে এরা কি করলো? এরা তেল উৎপন্ন করতে সাহায্য করছে, এই কারণে এটাকে অলিফিন বলা হয়। যেরকম দেখো, এই ধরো অ্যালকিনের যে শুরুর দিকে যে সদস্য আছে, CH2 আমি দিলাম, এই যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তখন এরকম যৌগ তৈরি করে, CH2, এখানে ব্রোমিন দিলাম, এখানে ব্রোমিন দিলাম, ডাইব্রোমো ইথেন। এই ডাইব্রোমো ইথেন হচ্ছে তৈলজাত পদার্থ। এই তৈলজাত পদার্থ হওয়ার কারণেই তাহলে এই ইথেনটা কি করলো? তৈলজাত পদার্থ তৈরি করলো না, এজন্য কি অয়েল ফার্মিং বলা হয়, যার গ্রিক শব্দ হচ্ছে অলিফিন, যেটা অলিফিয়ান শব্দ থেকে এসেছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা প্রস্তুতি দেখি অ্যালকাইল হ্যালাইড হতে এটা থেকে আমরা কিভাবে বানাতে পারি অ্যালকাইল হ্যালাইড হতে। আচ্ছা, দেখো, CH2 ক্লোরিন, এর মধ্যে যদি সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায় এবং সেটা অ্যালকোহলিক দেওয়া যায়, ব্যাপারটা মনে রাখবে যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, তো সেক্ষেত্রে কি হয়? দ্বিবন্ধনযুক্ত
দুই কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বনযুক্ত যে যৌগটা সেটা তৈরি হয়, তার মানে এটা হলো অ্যালকিন এবং নাম হচ্ছে ইথিন। ইথিন পাওয়া যায়, ইথিন। তাহলে দেখো ইথাইল ক্লোরাইডের মধ্যে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, ইথাইল ক্লোরাইডের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া যায় তাহলে কি হবে, তাহলে আমাদের ইথিন তৈরি হবে। এবং এর সাথে কি কি তৈরি হয় দেখো, পটাশিয়াম এবং ক্লোরিন এটা কি করে আলাদা হয়ে যায়, পটাশিয়াম ক্লোরাইড হয়ে যায়। আর কে কে বাদ থাকলো, আর হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়ে যায়, এই জিনিসগুলো তৈরি করে। ঠিক আছে, আচ্ছা তো আর কি কিভাবে তৈরি করা যায় দেখো, অ্যালকোহল হতে, আর একটা হচ্ছে অ্যালকোহল হতে বানানো যায়। অ্যালকোহল হতে, অ্যালকোহল কি CH3 CH2OH। এই অ্যালকোহলের মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দেওয়া যায়, সালফিউরিক অ্যাসিড, এবং এখানে একটু তাপ লাগে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মোটামুটি লাগে মোটের উপর, তাহলে এটা অ্যালকিন হয়ে যায়, CH2 অ্যালকিন হয়ে যায়। তো এখান থেকে জাস্ট পানিটা বের করে দেয়। এবং এটা সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে নিরোধক হিসেবে কাজ করে। নিরোধক কাকে বলে, নিরোধক হচ্ছে যে সকল পদার্থ অন্য কোনো পদার্থ থেকে পানি বের করে দেয়, পানি বের করে দেয় তাদেরকে নিরোধক বলা হয়, নিরোধক। সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা উত্তম নিরোধক। সালফিউরিক অ্যাসিড ছাড়াও কিন্তু নিরোধক আছে, যেরকম P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড, এইটাও কিন্তু নিরোধক, এও কিন্তু পানি বের করতে পারে। এখানে দেখো পানি বের করে দিচ্ছে, পানি বের করার জন্য কি কি লাগবে বলো তো, এখানে ওইস আছে, তাহলে আরেকটা হাইড্রোজেন লাগবে না, এদের এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিছে, এইটা নিয়ে পানি তৈরি করছে, আর বাকি কে থাকলো CH2 এই মিলে ইথেন তৈরি করছে, তাহলে এখানে নিরোধক হিসেবে কাজ করছে। আচ্ছা, এটা আমাদের অ্যালকিন আমরা প্রস্তুত করলাম, অ্যালকিন প্রস্তুতি আসলে এটাই আমাদের তেমন লাইন। এবার আমরা বিক্রিয়াটা দেখি, ওপিজে থিওরি দিয়ে আমরা মনে রাখবো কত ধরনের বিক্রিয়া দিয়ে থাকে, ওপিজে থিওরি দিয়ে মনে রাখা যায়। দেখো জেতে কি, জেতে হলো জুতো, 1 নাম্বার জুতো, জুতো বা সংযোজন বলা হয় এটাকে, জুতো বা সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। 2 নাম্বার জেতে জারণ, এটা জারণ বিক্রিয়া দিয়ে থাকে। আচ্ছা পিটা কি, পিটা হচ্ছে পলিমারকরণ, পলিমারকরণ বিক্রিয়া দিয়ে থাকে, পলিমারকরণ বিক্রিয়া দিয়ে থাকে। ওকে, তারপর এটা হলো 3 নাম্বার, ও হলো অক্সিজেন না, ও হচ্ছে ওজোনীকরণ, ওজোনীকরণ। তাহলে দেখো অ্যালকিন সাধারণত 4 ধরনের বিক্রিয়া দিয়ে থাকে। একটা হলো দ্রুত বা সংযোজন বিক্রিয়া, এটাকে জারণ বিক্রিয়া বলা হয়, একটাকে পলিমারকরণ, আর একটাকে ওজোনীকরণ বিক্রিয়া বলা হয়। এর মধ্যে তোমাদের এই 3টাই বইতে আছে, এই 3টাই এসএসসিতে আছে, এইটা আছে এইচএসসিতে। তোমরা এসএসসিতে গিয়ে ওজোনীকরণ বিক্রিয়াটা শিখবে, কিন্তু আজকে তোমাদের প্রথম 3টা শেখা লাগবে। তো এর মধ্যে আবার দেখো দ্রুত বা সংযোজন, এটা হলো হিউজ একটা বিক্রিয়া, দ্রুত বা সংযোজন অনেকগুলো আছে, দ্রুত বা সংযোজন। আচ্ছা, তো দ্রুত বা সংযোজন বিক্রিয়া আমরা এক এক করে দেখি। প্রথমে হলো যদি এরকম হয়, দ্রুত বা সংযোজনের ক্ষেত্রে একটা জিনিস তোমরা দেখো, তোমাদের প্রতিসম এবং অপ্রতিসম জিনিসটা একটু শেখা দরকার। প্রতিসম আর একটা হচ্ছে অপ্রতিসম। প্রতিসমটা মানে একই রকম জিনিস থাকা লাগবে, অপ্রতিসম মানে একটু ভিন্ন ভিন্ন জিনিস থাকা লাগবে, এরকমই আমরা কিন্তু বুঝি। মানুষ দ্বি প্রতিসম মানে কি, মানুষকে যদি মাঝখান দিয়ে ভাঙা যায় তাহলে সমানভাবে বিভক্ত হয়ে যায়, তাই না, এটা প্রতিসম। তো প্রতিসম এর মধ্যে দেখো একটা আছে হলো বিকারক। বিকারকটা কি, বিকারকটা হচ্ছে কোন একটা বিক্রিয়া যখন হয়, বিক্রিয়কের মধ্যে দেখবা একটা অপ্রধান বিক্রিয়ক আছে, একটা প্রধান বিক্রিয়ক থাকে আর একটা অপ্রধান থাকে। অপ্রধান মানে হচ্ছে মেইন বিক্রিয়ক না, ওর সাথে একটা হেল্পার হিসেবে আছে, তো ওইটাই হচ্ছে বিকারক। আরেকবার বলতে পারি, যা কোনো একটা যৌগের শনাক্তকরণে ব্যবহার করা হয়। ধরো কোনো একটা কিছু আমি শনাক্ত করব, এর মধ্যে অ্যালকিন আছে কিনা, এর মধ্যে অ্যালকাইন আছে কিনা, এর মধ্যে অ্যালকোহল আছে কিনা, এগুলো শনাক্ত করব। তো এটা শনাক্ত করার জন্য আমরা যে বিক্রিয়কটা ব্যবহার করি সেটাকে বলা হয় বিকারক। অর্থাৎ বিকারকগুলো এক ধরনের বিক্রিয়ক, তবে আলাদাভাবে এটাকে বিকারক বলা হয়। আচ্ছা, প্রতিসম বিকারককে, প্রতিসম বিকারক হচ্ছে যদি একই রকম জিনিস থাকে, যেমন ক্লোরিন, ব্রোমিন, অক্সিজেন, এগুলো কি প্রতিসম বিকারক, অর্থাৎ একই ধরনের। দেখো 2টা ব্রোমিন, 2টাই একই জিনিস, ক্লোরিন 2টা অক্সিজেন, বিকারক। আর অপ্রতিসম কি, অপ্রতিসম HCl, হাইড্রোজেন ব্রোমাইড, এগুলো হচ্ছে অপ্রতিসম। হাইড্রোজেন একটা, ক্লোরিন একটা, আলাদা আলাদা না। আচ্ছা, এবার দেখো যদি বিক্রিয়ক হয়, বিক্রিয়ক মানে আমরা মেইন যে বিক্রিয়কটা সেটা বোঝাচ্ছি। তো প্রতিসম বিক্রিয়কটা দেখতে এরকম CH2, অর্থাৎ এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, অর্থাৎ সেম ধরনের যদি হাইড্রোজেন সংখ্যা থাকে সেটাকে আমরা প্রতিসম বলতে পারবো। আর অপ্রতিসম কোনটা, যদি হাইড্রোজেন সংখ্যা সমান না থাকে, যেমন CH3
CH দ্বিবন্ধন CH2। তো দেখো যে দুইটা এখানে বন্ধন আছে, এই দুইটা বন্ধনে এখানে একটা হাইড্রোজেন আছে, একটা এখানে হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেন একটা আছে, হাইড্রোজেন দুইটা আছে। তো এটা হলো অপ্রতিসম আমাদের বিক্রিয়ক, এটা হলো প্রতিসম বিক্রিয়ক, বোঝা গেছে? তো এই প্রতিসম অপ্রতিসম নিয়ে আমরা কিছু জিনিস এবার কাজ করব আর কি, কিছু কাজ করব। সেই কাজগুলো কি? কাজগুলো দেখো, ধরো যদি প্রতিসম, দুটোই প্রতিসম হয়, এটাও প্রতিসম, প্রতিসম আরেকটাও প্রতিসম, প্রতিসম, তার মানে একটা হচ্ছে বিক্রিয়ক, প্রতিসম বিক্রিয়ক, আরেকটা হচ্ছে প্রতিসম বিকারক। দুটোই যদি হয় সেক্ষেত্রে কীরকম বিক্রিয়া হতে পারে? ধরো CH2 দ্বিবন্ধন এখানে একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। আচ্ছা, এখানে আমি ব্রোমিন দিই, ব্রোমিন। তো ব্রোমিনের সাথে যখন বিক্রিয়া করে এখানে আসলে কার্বন টেট্রাক্লোরাইড দিতে হয়। তো এই যে বিক্রিয়াটা, এটা একটা স্পেশাল বিক্রিয়া, এটা হলো এর নাম, কয়েকটা নাম দেওয়া হয়। এটা হচ্ছে জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা, অসম্পৃক্ততা পরীক্ষা, এই নামটা তাকে, এই নাম বলে তাকে ডাকা হয়। অথবা বলা হয় ব্রোমিন টেস্ট, ব্রোমিন টেস্ট বা ব্রোমিন পানি পরীক্ষা, এরকম বিভিন্ন নামে ডাকা হয়। দেখো এটা ইথিনের মধ্যে, ইথিন অর্থাৎ এটা অ্যালকিন শনাক্তকারী বিক্রিয়া, বা এটাকে অ্যালকিন শনাক্তকারী বিক্রিয়া বলা হয়, বা অ্যালকাইন শনাক্তকারী বিক্রিয়া বলা হয় এটাকে। আচ্ছা, তাহলে ইথিনের মধ্যে যদি ব্রোমিন দেওয়া যায়, এই ব্রোমিনের কালার হচ্ছে লাল আসলে। তো এইটা যখন বিক্রিয়া করবে, এখানে দেখো একটা সিগমা আছে, একটা পাই বন্ধন আছে না? তো পাই বন্ধনটা আমাদের ভাঙবে, কারণ পাই বন্ধনটা দুর্বল বন্ধন। এই পাই বন্ধন যখন ভাঙে দুইটা সিগমা বন্ধন তৈরি হয়, এটা দুইটা সিগমা বন্ধন তৈরি হয়ে গেল। এখন দুইটা সিগমা বন্ধনে ব্রোমিন দুইটা আছে না, একটা ব্রোমিন এখানে আসে আর একটা ব্রোমিন এখানে চলে আসে, তো ডাইব্রোমো ইথেন হয়ে যায়। এর নাম ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন। এবং এটা হলো বর্ণহীন, বর্ণহীন, বুঝে গেছে? এটা বর্ণহীন, অর্থাৎ লাল বর্ণটা কি হয়ে গেছে? বর্ণহীন হয়ে গেছে। তো যখন লাল বর্ণ বর্ণহীন হয়ে গেল, তখন এখান থেকে বোঝা যায় যে এর মধ্যে অ্যালকিন আছে। আর অ্যালকিন আছে মানে কি? পাই বন্ধন আছে, পাই বন্ধন। এটা মূলত পাই বন্ধন শনাক্তকারী বিক্রিয়া। এই পাই বন্ধনগুলো কি অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে তো থাকে, এই জন্য জৈব যৌগের অসম্পৃক্ত পরীক্ষা বলা হয়। অথবা এটাকে বলা হয় ব্রোমিন টেস্ট, ব্রোমিন দিয়ে পরীক্ষা করতেছি। অথবা অ্যালকিন শনাক্তকারী বিক্রিয়া, যা নামে ডাকো সেটাই কিন্তু হবে। আচ্ছা, তাহলে এটা ছিল প্রতিসম বিক্রিয়ক, প্রতিসম বিক্রিয়ক, প্রতিসম বিকারক। এবার দেখো, আমাদের যদি এরকম হয় প্রতিসম অপ্রতিসম, প্রতিসম অপ্রতিসম এরকম হয়, প্রতিসম অপ্রতিসম, সেটা কি হতে পারে? দেখো CH2 এর সাথে অপ্রতিসম যদি আমি বিকারক দেই, তাহলে কি হবে? যখন পাই বন্ধন ভাঙবে, সিগমা যে কোনো একটা হাইড্রোজেন এখানে আসবে, যে কোনো একটা ক্লোরিন এখানে আসবে। তাহলে এটা যদি হাইড্রোজেন আমি এখানে দিই, তাহলে এখানে CH2 হবে, ক্লোরিন হবে, তাহলে ইথাইল ক্লোরাইড তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সহজ। প্রতিসম অপ্রতিসম যদি হয়। ঝামেলাটা কোথায় বাদে? দেখো, ঝামেলাটা বাদে যদি দুটোই অপ্রতিসম হয়, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়, সেটা আমরা একটু দেখবি, সেটাই দেখি আমরা। প্রতিসম অপ্রতিসম, দেখো CH3 CH2 CH2 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া হচ্ছে। তো এখন এখান থেকে যখন পাই বন্ধনটা ভাঙবে, CH3 CH2 পাই বন্ধন ভাঙলে দুইটা সিগমা বন্ধন আমাদের হচ্ছে সিস্টেম অনুসারে, দুইটা সিগমা বন্ধন। এখন সিগমা বন্ধনে হাইড্রোজেনটা কোথায় যাবে? ব্রোমিনটা কোথায় যাবে? আগের গুলোতে তো হাইড্রোজেন দুটোই সমান ছিল, যে কোনো একটা হাইড্রোজেন এক জায়গায় গেছে, ব্রোমিন আরেক জায়গায় গেছে, হয়ে গেছে। কিন্তু এইবার কি হবে? এইবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, যে নিয়মে ঘটবে, তিনি হলেন বিজ্ঞানী মার্কোনিকভ। মার্কোনিকভ নীতি বলা হয় এটাকে, এটাকে বলা হয় মার্কোনিকভ নীতি। দেখো, মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি অনুসারে আসে। এবং তার নীতি অনুসারে কি বলা হয়? তেলে মাথায় তেল, তেলে মাথায় তেল মানে কি? তেলে মাথায় তেল মানে যে মাথায় তেল আছে ওই মাথায় তেল দাও, বিষয়টা এরকম। দেখো, বিষয়টা হলো, দেখো এই যে দুই দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বন আছে, এই কার্বনে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এখানে হাইড্রোজেন আছে কয়টা? একটা। তো এইখানকার যে হাইড্রোজেনটা আছে, বেশি কার্বনে, যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা সেখানে যাবে। তাহলে এই হাইড্রোজেনটা কোথায় যাবে? এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে কি হবে? এটা হবে হাইড্রোজেন, এখানে হবে ব্রোমিন, তাহলে যৌগটা হবে এটা, এটা হবে। এবং সাধারণত এইটা 80% ক্ষেত্রে এটা হয়, 80% ক্ষেত্রে। আর 20% ক্ষেত্রে এরকম হয় CH3 CH2 ব্রোমিন। অর্থাৎ 20% ক্ষেত্রে তো উল্টাটা হয়, ব্রোমিনটা এখানে যায়, হাইড্রোজেনটা এখানে যায়। যেটা মার্কোনিকভ নীতি বলা। এই যে নীতিটা, তেলে মাথায় তেলের বিষয়টা,
এটা মার্কোনিকভ নীতি বলা হয়। তো মার্কোনিকভ নীতি যদি আমাকে প্রশ্ন করে কি জিনিস, মার্কোনিকভ নীতিটা হচ্ছে অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম বিকারকের হাইড্রোজেন অপ্রতিসম বিকারকের দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকে ওই কার্বনের সাথে যুক্ত হয়। অর্থাৎ অপ্রতিসম যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত হয়। এটাকে মার্কোনিকভ নীতি বলা হয়। বুঝা গেল? তোমাদের বইতে মার্কোনিকভ নীতি নাই, বাট বিক্রিয়া তো দিতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্যাপার। তো এখন এই মার্কোনিকভ নীতির আরেকটা মানে বিপরীত একটা জিনিস বের করছে, সেটা হচ্ছে বলা হয় খারাসের পারক্সাইড ফলাফল। ওই ক্ষেত্রে কি হবে, তেলে মাথায় তেলের ঠিক উল্টাটা হবে। কিরকম সেটা দেখো, যদি যদি ওইখানে কি দেওয়া হয়, পারক্সাইড দেওয়া হয় CH3 CH দ্বিবন্ধন CH2, এখানে হাইড্রোজেন ব্রোমাইড দিলাম, এবং এই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড মাস্ট, এইটা ইউজ করতে হবে। খারাসের পারক্সাইড ফলাফল যেটা, এটা ছাড়া ইউজ করলে হবে না। তো এবার দেখো CH3, এবার তেলে মাথায় তেল যদি না হয়, তেলে মাথায় তেল যদি না হয়, আমি পাই বন্ধনটা ভাঙলাম, দুইটা সিগমা বন্ধন তৈরি হলো। এবার দেখো বেশি সংখ্যক হাইড্রোজেন না, যেখানে কম সংখ্যক হাইড্রোজেন সেখানে যাবে কখন, যখন আমি এটা পারক্সাইড দেবো H2O2 এটা দিব, অথবা এটা হলো অজৈব পারক্সাইড আর এটা জৈব পারক্সাইড, সেটা R2O2, যে কোনোটা দেওয়া যায়। এটা অজৈব পারক্সাইড, এটা জৈব পারক্সাইড। আচ্ছা, এখন এটা দিলে পরে কি হবে, এখানে হাইড্রোজেনটা যদি এখানে আসে তাহলে হাইড্রোজেন এখানে আসলো, ব্রোমিন এখানে আসলো। ঠিক আছে, এইটা একটু বেশি পরিমাণে হয় আর কি। এটা প্রায় 99% ক্ষেত্রে সম্ভবত এইটা পাওয়া যায়, আর 1% ক্ষেত্রে হচ্ছে বিপরীতটা পাওয়া যায়। তাহলে এটা ছিল আমাদের প্রতিসম অপ্রতিসম ব্যাপারে যে দ্রুত বিক্রিয়া, সেই দ্রুত বিক্রিয়াটা। তো আরও কিছু জিনিস আমাদের দ্রুত বিক্রিয়া আছে, এটা আমরা একটু দেখি। একটু দেখো, ধরো আমি পানি সংযোজন দিব, এবার H2O সংযোজন পানি এর মধ্যে দিব। পানি দিলে কি হবে, পানি যদি আমি অ্যালকিনের মধ্যে দেই CH2 এর মধ্যে যদি আমি পানি দেই, পানি, এবং এখানে উপস্থিত থাকা লাগবে ফসফরিক অ্যাসিড, তাহলে এটা কি অ্যালকোহল তৈরি করে ফেলে। দুই কার্বন যুক্ত আছে, দুই কার্বন যুক্ত অ্যালকোহল, দুই কার্বন যুক্ত অ্যালকোহলের সংখ্যা চোখ বন্ধ করে লিখে দিবে CH3 CH2, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল, ইথানল হয়ে গেল। বুঝে গেছে? আচ্ছা, এবার দেখো সালফিউরিক অ্যাসিড সংযোজন H2SO4, এটা যদি সংযোজন দেওয়া যায় কি হয়, আমরা দিই CH2 এর মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দিই, সালফিউরিক অ্যাসিড, তাহলে কি তৈরি করে ফেলবে, এর মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে সে অ্যালকোহল বানায় ফেলে। অ্যালকোহল, এর মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকোহল বানায়, কার্বন একটা দুইটা OH, সেম জিনিস, এটা হলো CH3CH2 অ্যালকোহল। বুঝে গেছে? তাহলে সালফিউরিক অ্যাসিড সংযোজন, পানি সংযোজন হয়ে গেল আমাদের। ওকে, তাহলে যৌথ বিক্রিয়া আমাদের শেষ। এবার জারণ বিক্রিয়াটা আমরা দেখি। জারণ বিক্রিয়া, দেখো জারণ, জৈব যৌগের জারণ বিক্রিয়া মানে কি, জৈব যৌগের জারণ মানে হলো অক্সিজেন ইন, অর্থাৎ অক্সিজেন বাড়বে, অথবা হাইড্রোজেন আউট, হাইড্রোজেন কমে যাবে। তাহলে জারণ বিক্রিয়া মানে অক্সিজেন ইন, অক্সিজেনটা কি হবে, অক্সিজেনটা ঢুকবে, অর্থাৎ উৎপাদে অক্সিজেন বেড়ে যাবে, অথবা হাইড্রোজেনটা কমে যাবে, অথবা দুটোই ঘটবে, যে কোনোটা হতে পারে। তাহলে অ্যালকিনের জারণ যেটা, সেটা একটা বিশেষ নাম আছে, সেটা হলো বেয়ার টেস্ট বলা হয়। বেয়ার টেস্ট খুব ভেরি ইম্পর্টেন্ট, না, ভেরি ইম্পর্টেন্ট বেয়ার টেস্ট। তো এই বেয়ার টেস্টে যেটা ব্যবহার করা হয় দেখো। আচ্ছা, এটার আরও কি নামে ধরা হয়, এটা বেয়ার টেস্ট বলা হয়, অসম্পৃক্ততা পরীক্ষা বলা হয়, অসম্পৃক্ততা পরীক্ষা বলা হয়। তারপরে অ্যালকিন শনাক্তকারী বিক্রিয়া বলা হয়, বা অ্যালকাইন শনাক্তকারী বিক্রিয়া বলা হয়, এরকম নানানভাবে এদেরকে নামকরণ করা হয়। আচ্ছা, তো আমরা দেখি, ধরো CH2 এর মধ্যে পানি দিলাম আমি, জায়মান অক্সিজেন দিলাম। আচ্ছা, এরপর কি হবে, এটা দেওয়ার পরে যেটা তৈরি হয়, এবং এটা কোথা থেকে আসে, পটাশিয়াম KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো থেকে আসে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটা দিলে কি হয়, CH2 পাই বন্ধনটা ভেঙে যাবে, পাই বন্ধনটা ভাঙলে দুইটা সিগমা বন্ধন এরকম হবে, এবং দুই পাশে দুইটা OH এখানে বসে যাবে, এবং এটাকে দুইটা OH পরপর দুইটা কার্বনে যদি দুইটা OH থাকে, এটাকে গ্লাইকল বলা হয়, গ্লাইকল। তো এর নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এখন ইথিলিন গ্লাইকলটা কি দেখো, এখানে এই যে মিশ্রণটা আছে, মূলত পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি মিশ্রিত করা যায়, সেখান থেকে জায়মান অক্সিজেনটা নির্গত হয়, জায়মান অক্সিজেন এবং পানিটা পাওয়া যায়। তো এর সাথে বিক্রিয়া করে কি করে তৈরি করে, এটা গ্লাইকল তৈরি করে। এবং এই যে কালারটা, এদের কালার হলো গোলাপি,
গোলাপি কালার। তাহলে গোলাপি কালারটা কি হয়, বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন। এখান থেকে বোঝা যায় যে এর মধ্যে অ্যালকিন আছে এবং অ্যালকাইনের সাথে কিন্তু সেম বিক্রিয়া দিয়ে থাকে। এটাকে বলা হয় বেয়ার টেস্ট এবং এটা জৈব যৌগ অসম্পৃক্ততা পরীক্ষা বলা হয় বা অ্যালকিন টেস্ট বলা হয় বা এটাকে বলা হয় অ্যালকাইন টেস্ট। অ্যালকাইন টেস্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এইটা ছিল আমাদের জারণ। এবার দেখো পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়াটা, পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? পলিমারকরণ আমরা বিক্রিয়া তাদের বলবো যখন একাধিক একাধিক যৌগ বা একাধিক অণু একত্রে হয়ে একটা বড় অণু তৈরি করে, সেই বিক্রিয়াটাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। অর্থাৎ এই বিক্রিয়ায় কি হবে, অণু থাকবে একাধিক, অনেকগুলো অণু থাকবে, উৎপাদ থাকবে একটা, উৎপাদ থাকবে একটা বা এর সাথে কিছু পানি উৎপন্ন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতে পারে, তবে অনেকগুলো বিক্রিয়া একত্রে হতে একটা বড় অণু তৈরি করে, সেগুলো হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তো সাধারণত এখানে আমাদের ইথিনের মধ্যে যে বিক্রিয়াটা হয়, ইথিনের মধ্যে কি দিতে হয়, এখানে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ। এখানে দেখো প্রায় 1000 ETM চাপ দিতে হয়, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া লাগে এবং কিছু অক্সিজেনের উপস্থিতি লাগে। তারপর কি হয়ে যায়, এটা পাই বন্ধনটা ভেঙে যায়, পাই বন্ধনটা ভাঙে, দেখো পাই বন্ধন নাই এবং দুইটা সিগমা বন্ধন দুই পাশে। আমরা যত পলিমারকরণ বিক্রিয়া আছে এই সিগমা বন্ধনগুলো দুই পাশে দিয়ে দেবো। তারপর কি করব, এই যে এইটার উপর একটু টান দিয়ে এখানে এন দিয়ে দেবো। এখানে ছিল এই পাশে, এখানে 2 দিলাম কারণ এখানে এন ছিল, তাই এন। তাহলে এন সংখ্যক ইথিন, এন সংখ্যক ইথিন কি করলো, পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে যেটা তৈরি করলো সেটা হলো পলিথিন। পলিথিন, জাস্ট ইথিনের আগে পলি লাগাই দিছি, পলিথিন। এটা হলো আমাদের একটা পলিমারকরণ বিক্রিয়া। সাধারণত অ্যালকিনগুলো পলিমারকরণ বিক্রিয়া দিয়ে থাকে। তো পলিমারকরণ বিক্রিয়া আলাদাভাবে কিন্তু 8 নম্বরে আছে, এর এখানে আরও কিছু বিক্রিয়া আছে এর সাথে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, তো এটা আমাদের গেল অ্যালকিন। অ্যালকিন শেষ, এবার অ্যালকাইন আছে। অ্যালকাইন, আচ্ছা, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। আচ্ছা, এখন অ্যালকাইনের ক্ষেত্রে আমরা প্রথমে প্রস্তুতিটা দেখি একটু। প্রস্তুতি, তো অ্যালকাইন কি করে প্রস্তুত করা যায়? অ্যালকাইন প্রস্তুতি হচ্ছে একটা বিখ্যাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইটা লাগবেই আমাদের। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যদি পানি দেওয়া যায় তাহলে এটা অ্যাসিটিলিন তৈরি করে ফেলে, অ্যাসিটিলিন তৈরি করে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, হাইড্রোক্সাইড। দেখো এটা হলো আমাদের অ্যালকাইনের প্রথম সদস্য, যেটা অ্যাসিটিলিন বা ইথাইন আমরা যেটাকে বলি, ইথাইন বা অ্যাসিটিলিন যেটাকে বলি, এটা হলো সেটা। এটা হচ্ছে ইথাইন, ইথাইন, ইথাইন বা অ্যাসিটিলিন নাম এটাকে। তো এখন দেখো এখানে এইটা কিভাবে আসলে হয়, ক্যালসিয়াম কার্বাইড আমরা এখানে বলতেছি CaC2, CaC2। তো এখানে ক্যালসিয়ামের যোজনী 2, ঠিক আছে, কার্বনের যোজনী কি 1। বিষয়টা আসলে কিভাবে, এটা গাঠনিক সংকেতটা দেখলে আমরা বুঝবো। দেখো গাঠনিক সংকেত হচ্ছে এরকম, গাঠনিক সংকেত হলো এরকম, এরকম। সাধারণত এটা এরকম থাকে আর কি, ত্রিবন্ধন থাকে। তো সাধারণত যখন পানির এটার সংস্পর্শে যখন আসে তখন এই বন্ধন এবং এই বন্ধন, এই দুটো বন্ধন ভেঙে যায়। এই দুটো বন্ধন যখন ভাঙে, ক্যালসিয়াম এবং ওইস এই দুটো মিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, হাইড্রোক্সাইড তৈরি করে। এবং আর কি কি থাকে দেখো, এই 2 অণু পানি এখানে বিক্রিয়া করে, 2 অণু পানি। তো দুইটা হাইড্রোজেন থাকলো না, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে ঢোকে আর একটা এখানে থাকে, অর্থাৎ কার্বন CH, এখানে ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে আমাদের সেই ইথাইন, যে ইথাইনটা তৈরি হয়েছে মূলত। একটা ব্রোমিন, এটা দেখছিলাম না, ডাইব্রোমো ইথেন। ডাইব্রোমো ইথেন যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে দেওয়া যায় তাহলে ওটা অ্যাসিটিলিন তৈরি করতে পারে, CaCH এটা তৈরি করতে পারে। আর কি কি তৈরি হয়, পটাশিয়াম ব্রোমাইড তৈরি হয়, আর একটা কি তৈরি হয়, পানি তৈরি হয়, পানি তৈরি হয়, ঠিক আছে। তো প্রস্তুতি আরেকটা এরকম বিক্রিয়া দেওয়া যেতে পারে। তার কিছু নাই, এবার আমরা বিক্রিয়ায় চলে যাই। চলো বিক্রিয়া চলে যাই। ভালো করে দেখো যে এটা আমরা তৈরি করছিলাম কিভাবে, এটা আমরা তৈরি করছিলাম কিন্তু ব্রোমিন টেস্ট দ্বারা। অ্যালকিনের মধ্যে যখন ব্রোমিন পানি দিয়েছিলাম না, তখন কিন্তু এটা তৈরি হয়েছিল ব্রোমিন পানি। তো ব্রোমিন পানির মাধ্যমে কিন্তু এটা তৈরি হয়েছিল। তারপর এর মধ্যে যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায় তাহলে কিন্তু ইথাইন তৈরি হতে পারে, অর্থাৎ অ্যালকাইন তৈরি হতে পারে। এবার আমরা বিক্রিয়ায় চলে যাই, বিক্রিয়া কাজে লাগাতে পারি। OPJ, তাহলে যে থেকে, যেটা হচ্ছে জুতো বা সংযোজন। 2 নম্বর হলো জারণ, এরা জারণও দেয়। আচ্ছা, পিতে হচ্ছে পলিমারকরণ, পলিমারকরণ, পলিমারকরণ। ওতে হলো পলিমারকরণ, আরেকটা দেয় প্রতিস্থাপন, 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 হ্যাঁ, পলিমারকরণ, প্রতিস্থাপন। আর ও হচ্ছে ওজনীকরণ, 5 নাম্বার।
ওজনীকরণ। তাহলে মূলত অ্যালকাইনগুলো সাধারণত 1 2 3 4 5 এই 5 ধরনের বিক্রিয়া মেইনলি বেশি দিয়ে থাকে। দ্রুত জারণ, পলিমারকরণ, প্রতিস্থাপন, ওজনীকরণ, এই বিক্রিয়াগুলো সাধারণত অ্যালকাইন দিয়ে থাকে। তো এখানে এই প্রতিস্থাপন বিক্রিয়া এইটা কিন্তু কে দেয় না, এটা কিন্তু অ্যালকিন দেয় না, অ্যালকিন দেয় না। তো এই বিক্রিয়াটা দ্বারা অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পার্থক্যকরণ করা যায়। অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্যকরণে কোন বিক্রিয়াটা ব্যবহার করা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে যে অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্যকরণে কোন বিক্রিয়াটা ব্যবহার করা হয় বা কিভাবে অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্য করবে, সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখাই দিতে পারি। এটা কিন্তু ইন্টারমিডিয়েটে তোমাদের বইতে নাই, তবে ছোট করে একটু জেনে রাখো যে অ্যালকিন প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, বাট অ্যালকাইন দেয়, একটু জানলে চলবে আপাতত। আচ্ছা, তো এখন আমরা দ্রুত বিক্রিয়াটা দেখি। অ্যালকাইনের বিক্রিয়া খুব বেশি নাই, দেখো এর বিক্রিয়াটা 1 নাম্বার আমরা দ্রুত বিক্রিয়াটা দেখি একটু। দ্রুত বিক্রিয়া, তো কোন একটা অ্যালকাইন আমি লিখলাম, এটা পানির সাথে কি ধরনের বিক্রিয়া দেয়, এই ধরনের একটা প্রশ্ন থাকবে। তো এর মধ্যে কি দিতে হয়, 20% দিতে হয় সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরাস সালফেট। তো এইটা দিলে কি হয়, এটা অ্যালডিহাইড তৈরি করে ফেলে, ACSO, অর্থাৎ এই হাইড্রোজেনটা এই পাশে চলে যায়, অক্সিজেনটা এই পাশে চলে যায়, এটা কি মিথানল তৈরি করে ফেলো, মিথানল। বুঝা গেছে? তো পানির সাথে বিক্রিয়া আমরা দেখছিলাম, অ্যালকিন কিন্তু পানির সাথে বিক্রিয়া করেছিল, সেখানে অ্যালকোহল তৈরি করেছিল, বাট এখানে ইথাইন তৈরি করে ফেললো মিথানল। যদি প্রোপাইন তৈরি করতো, প্রোপাইন কিন্তু আবার অ্যালডিহাইড তৈরি করে না, প্রোপাইন কিন্তু আবার কিটোন তৈরি করে, মানে এরপরে প্রোপাইন হোক বিউটাইন হোক সবকিছু কিন্তু কিটোন তৈরি করে। শুধুমাত্র দুই কার্বনযুক্ত অ্যালকাইন যেটা আছে সেটাই শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি করে। তোমাদের যেহেতু কিটোন নাই, এটা ইন্টারমিডিয়েট আছে, যে কারণে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করে অবশ্যই শুধুমাত্র ইথাইন হতেই দেবে, ঠিক আছে? এই জন্য টেনশনে কিছু নাই, এটা একটু মাথায় রাখলেই চলবে। ওকে, তোমাদের বিক্রিয়া আসলে অ্যালকাইনের কোনো বিক্রিয়া আর নাই তেমন, এটাই শেষ। আচ্ছা, তো বাকি থাকলো আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এই তিনটা বাদ থাকলো। এই তিনটা বিক্রিয়া আমরা আলোচনা করব আমাদের 7 নম্বরে, হাইড্রোকার্বন রূপান্তর। দেখো হাইড্রোকার্বনের যে রূপান্তর আছে সেখানে আমরা আলোচনা করব। এখন আমরা যেটা শুরু করব এটাই মূলত হলো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা যদি তুমি ভালো করে একটু বোঝো, তো আমি কথা দিচ্ছি তোমাকে এই চ্যাপ্টারে কেউ আটকাতে পারবে না যদি এই 7 নাম্বার রূপান্তর জিনিসটা বোঝো। এখন তোমাদের আমি যেটা শেখাবো এটা হলো জৈব যৌগের রূপান্তর। এই জৈব যৌগের রূপান্তরটা তুমি যদি ভালো মতো বোঝো তাহলে এই অধ্যায়টা তোমার কাছে মনে হবে ডাল ভাত। কথা দিচ্ছি যে কোনো প্রশ্ন 80% প্রশ্ন তুমি সলভ করে ফেলতে পারবে রূপান্তরটা ভালো করে বুঝলে, ঠিক আছে? রূপান্তরটার জন্য আমি একটু ব্রেক নিচ্ছি, আমি একটু গলা শুকিয়ে গেছে, কিছু খেয়ে আসি হালকা পাতলা, 2 মিনিট ব্রেক। হাইড্রোকার্বনের রূপান্তর, ওকে। হাইড্রোকার্বনের রূপান্তর অর্থাৎ হাইড্রোকার্বনের রূপান্তর বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা তো একটু বোঝা দরকার, তাই না? রূপান্তর বলতে বোঝাচ্ছে যে তোমাকে একটা যৌগ থেকে আরেকটা যৌগ বের করতে বলবে। তোমাকে হয়তোবা কোনো একটা অ্যালকিন থেকে বলবে যে এটা থেকে কি করে তুমি অ্যাসিড বানাবে, হয়তোবা তোমাকে বলবে যে কোনো একটা অ্যালকোহল থেকে তুমি এটা কিভাবে অ্যালকিন বানাবে। আবার কার্বন সংখ্যা কম বেশি দিল, দেখা গেল যে 2 কার্বন যুক্ত একটা অ্যালকিন হতে 3 কার্বন যুক্ত একটা অ্যালকাইন বানাও, বা 3 কার্বন যুক্ত একটা অ্যালকিন হতে 2 কার্বন যুক্ত একটা অ্যাসিড বানাও, তাই না? তো এইরকম তোমাকে রূপান্তর করতে বলবে। সেই রূপান্তর আমরা কিভাবে করতে পারি সেটাই আমরা দেখব। দেখো এই বিক্রিয়ার জন্য মাদার একটা বিক্রিয়ক লাগে, সেটা হলো আমাদের, আমি এখানে দিব মাঝখানে দিব, ধরো CH2 আমরা ব্রোমিনটা ইউজ করলাম, ইথাইল ব্রোমাইড, এর নাম হলো ইথাইল ব্রোমাইড। ওকে, ইথাইল ব্রোমাইড। তো ইথাইল ব্রোমাইডের মধ্যে যদি আচ্ছা আমি একটু কাজ করি, আরেকটু ডানে করি, আমি কাজ করতে পারবো একটু। ধরো এটা আমি এইখানে দেই, এখানে যাতে এই পাশে একটু কাজ করা যায়। ধরো এখানে আমি লিখলাম CH3CH2 ব্রোমিন, ইথাইল ব্রোমাইড। হ্যাঁ, এটা হলো ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডের মধ্যে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, এই জিনিসটা দেওয়া যায়, সেক্ষেত্রে কি হয়, অ্যালকোহল তৈরি করে ফেলে। কীরকম? CH3
CH2OH, এর নাম কি? এর নাম হচ্ছে ইথানল। ইথানল তৈরি করে ফেলে। আচ্ছা, ইথানল হতে যদি আমাকে অ্যালডিহাইড বানাতে বলা হয়, অ্যালডিহাইড, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে দেবো, H2SO4। এই জিনিসটা যদি দেওয়া যায় তখন জার্মান অক্সিজেন এখান থেকে পয়দা হয়, অর্থাৎ তৈরি হয়। ওইটা তখন একে কি করে অ্যালডিহাইড বানায় ফেলে। তাহলে 2 কার্বন যুক্ত অ্যালকোহল, 2 কার্বন যুক্ত একটা অ্যালডিহাইডের সংকেত হচ্ছে এরকম CHO, এটা CH3। তাহলে এটা হয়ে গেল কি? ইথানল তৈরি হয়ে গেল। আচ্ছা, তো ইথানল হতে যদি আমাকে জৈব অ্যাসিড বানাতে বলে, আমি সেম জিনিস দেবো, জার্মান অক্সিজেন K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা দিয়ে দেবো। তাহলে এটা আমি যদি দেই, এখানে কি হবে? 2 কার্বন যুক্ত আমার একটা অ্যাসিড তৈরি হবে, অ্যাসিড CH3, এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, তো এখন আমাকে যদি বলা হয় যে ইথানোয়িক অ্যাসিড হতে আমাকে অ্যালকোহল বানাতে হবে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে আমার যেতে বলছে, তাহলে এটার থেকে যদি আমি এটা বানাতে চাই, এটা যদি বানাতে চাই, তো আমাকে কি দেওয়া লাগবে? আমাকে একটা সুন্দর জিনিস দেওয়া লাগবে। দেখো, এটার নাম হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো এটা দিলে কি? বিজারণ হয়, জার্মান হাইড্রোজেন এখান থেকে তৈরি হয়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি এর মধ্যে দেওয়া যায়, এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে, অর্থাৎ যে কোনো অ্যাসিডের মধ্যে, এটা 2 কার্বন যুক্ত একটা অ্যাসিড লিখছি আমি, যদি এটা 3 কার্বন যুক্ত অ্যাসিড হতো প্রোপানোয়িক অ্যাসিড হতো, 4 কার্বন যুক্ত যদি অ্যাসিড হতো বিউটানোয়িক অ্যাসিড হতো। তো অ্যাসিডের মধ্যে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া যায়, এটা উত্তম বিজারক। তো এটা দিলে এটা কি করবে? এটা বিজারিত করে দেয়, জার্মান হাইড্রোজেন আসে, জার্মান হাইড্রোজেন এসে এটাকে বিজারিত করে অ্যাসিড তৈরি করে ফেলে, না অ্যালকোহল তৈরি করে ফেলে। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে এইটা থেকে আমার এইটা বানাইতে হবে, অর্থাৎ জৈব অ্যাসিড হতে আমাকে অ্যালডিহাইড বানাইতে হবে, সেক্ষেত্রে আমি কি করে করতে পারি? সেক্ষেত্রে দেখো, এটা একবারে করা আসলে মুশকিল, কারণ এইটা একটা তীব্র বিজারক হওয়ার কারণে এইটা থেকে ডাইরেক্ট এটা তৈরি হয়ে যায়, এইটা আসলে তৈরি হয়ে থাকে না, তৈরি সামান্য একটু হয়ে থাকে, তারপরে এটা তৈরি করে ফেলে। আমার যদি স্থায়ীভাবে তৈরি করতে বলে যে জৈব অ্যাসিড হতে অ্যালডিহাইড বানাও, সেক্ষেত্রে দেখো বানানো যায়। সেক্ষেত্রে PCl3 দিতে হয়, বা PCl3 দিলাম। আচ্ছা, PCl3 এখান থেকে যেটা তৈরি হয়, দেখো জৈব অ্যাসিডের একটা জাতক আছে না, CH3COCl, এরকম, এটা হচ্ছে ইথিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে অ্যাসিটিলাইন ইথিনাইল ক্লোরাইড বলা এটাকে, হ্যাঁ। আচ্ছা, তো এইটার মধ্যে যদি এখন কি দেওয়া যায়? প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দেওয়া যায়, তাহলে কি করে ফেলবে? অ্যালডিহাইড তৈরি করে ফেলবে। তো বুঝা গেছে? তাহলে আমাকে যদি এটা থেকে এটা তৈরি করতে বলে, আমি 2টা ধাপে তৈরি করতে পারবো। এবার যদি আমাকে অ্যালডিহাইড হতে অ্যালকোহল তৈরি করতে ফেলে, তাহলে আমি ওই জিনিসটা দেবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখান থেকে জার্মান হাইড্রোজেন তৈরি হবে, জার্মান হাইড্রোজেন তৈরি হয়ে ওইটাকে বিজারিত করে কি করবে? এখানে অ্যালকোহল তৈরি করে ফেলে। দেখো, বিজারণ মানে কি? জৈব যৌগের বিজারণ মানে হলো হাইড্রোজেন যোগ অথবা অক্সিজেন আউট, জৈব যৌগের বিজারণ মানে কিন্তু এটাই বোঝায়। আচ্ছা, 5 জন এখন অনলাইনে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো এইটা হলো। এখন দেখো, আমাকে যদি বলে যে অ্যালকোহল হতে আমাকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি দিব? PBr3 দিয়ে দিতে পারি, যেহেতু এখানে ইথাইল ব্রোমাইড। তো আমাকে অ্যালকোহল হতে যদি আমাকে ইথাইল ব্রোমাইড বানাইতে বলে, আমি ফসফরাস ট্রাইব্রোমাইড দিয়ে দিতে পারি। ফসফরাস ট্রাইব্রোমাইড যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমার কি করবে? ইথাইল ব্রোমাইড তৈরি করে ফেলবে। এখন দেখো, এটার কাজ কি আসলে? এটার কাজ হচ্ছে, আমাকে যদি কোনো একটা অ্যাসিড হতে আমাকে যদি অ্যালকোহল বানাইতে বলে, তাহলে আমি সরাসরি এটা দিব, এটা হয়ে যাবে। আমাকে যদি অ্যালকোহল হতে জৈব অ্যাসিড বানাতে বলে, সেক্ষেত্রে আমি ধাপে ধাপে বানাবো। প্রথমে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দিয়ে একে জারিত করব। জারিত করলে প্রথমে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে পুনরায় জারিত করলে তারপর অ্যাসিড তৈরি করে ফেলবে। বুঝে গেছে? তো যদি আমাকে অ্যালকোহল হতে অ্যালডিহাইড বানাইতে বলে, তাহলে আমি এটা দেবো, হয়ে যাবে। যদি আমাকে অ্যালডিহাইড হতে অ্যালকোহল বানাইতে বলে, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিব, এটা হয়ে যাবে। তো এটার কাজ কিন্তু এটা। তাহলে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এই 3টার মধ্যে যদি কোনো রূপান্তর বলে, তাহলে এইটুকুই যথেষ্ট। তো দেখো, তোমাদের এই 3টা ছাড়াও আরো কি কি আছে? অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালডিহাইড আছে, অ্যালকাইন আছে। তো এই 3টার সাথে এখন আমরা কাজ করব, তারপর এই দুটাকে লিঙ্ক করাই দেব। দেখো, তো এইবার দেখো, এইটার মধ্যে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, তাহলে কি তৈরি করে ফেলে? আমরা জানি যে অ্যালকিন তৈরি করে ফেলে, অ্যালকিন। তো এখানে অ্যালকিন CH2 দ্বিবন্ধন CH2, অ্যালকিন তৈরি করে ফেলে, ইথিন তৈরি করে ফেলে, ইথিন। আবার ইথিন হতে যদি আমি এইটা বানাতে চাই, অ্যালকাইল ব্রোমাইড,
সেক্ষেত্রে তোমার মনে আছে কিনা হাইড্রোজেন ব্রোমাইড দিতে হয়, আর জৈব পারক্সাইড আমরা যদি দিই, খারাসের পারক্সাইড ফলাফল বা অ্যান্টি মার্কনিকম নীতি আমরা জানি, যেটা পড়ানো হয়েছে। তো এটা দিলে একটা হাইড্রোজেন এখানে যাবে, একটা ব্রোমিন এখানে যাবে, এটা তৈরি করা হবে। আচ্ছা, এইবার দেখো এইটার মধ্যে যদি আমি কি দেব, এটার মধ্যে যদি আমি ব্রোমিন দেই, ব্রোমিন টেস্টের কথা মনে আছে না? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে যদি আমি ব্রোমিন দেই, তাহলে এই পাই বন্ধন এখান থেকে ভাঙে, পাই বন্ধন ভাঙবে, দুইটা সিগমা বন্ধন হবে, একটা সিগমা বন্ধনে এখানে ব্রোমিন আর একটা সিগমা বন্ধনে আর একটা ব্রোমিন হবে, ডাইব্রোমো ইথেন তৈরি করবে না? ডাইব্রোমো ইথেন, তো এটা আমরা জানি। আচ্ছা, এখন এর মধ্যে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, সেক্ষেত্রে কি হবে? এটা অ্যালকাইন তৈরি করে ফেলে, অ্যালকাইন তৈরি করে ফেললো। এখন অ্যালকাইন হতে দেখো, আমাকে যদি অ্যালকেন বানাতে বলে, তাহলে আমি কি দিব? হাইড্রোজেন দিব নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা দিলে কি হবে? অ্যালকেন হবে, CH3 অ্যালকেন হবে। এর নাম হচ্ছে ইথেন তৈরি হবে। এই ইথেন হতে যদি আমাকে এইটা তৈরি করতে বলে, ইথাইল ব্রোমাইড তৈরি করে ফেলতে বলে, আমাকে বললো কি ইথেন হতে ইথাইল ব্রোমাইড তৈরি করো, সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই প্রতিস্থাপন বিক্রিয়ার কথা মনে আছে, আমরা মিথেনের প্রতিস্থাপন করেছিলাম না? মিথেন কি ক্লোরিন দিয়ে বারবার প্রতিস্থাপন করতে করতে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করেছিল, সেটাই মূলত আমাদের এখানে করতে হবে। ইউভির উপস্থিতিতে ক্লোরিন তো না, এখানে যেহেতু ব্রোমিন আছে, আমরা এখানে ব্রোমিন ইউজ করব। দেখো, এখানে যেহেতু ব্রোমিন ব্যবহার করা হয়েছে, আমরা এখানে ব্রোমিন ইউজ করব, তাহলে এটা আমাদের এটা হবে। আচ্ছা, এখান থেকে কিছু আমরা যদি কাজ করতে চাই, ধরো এইটা থেকে আমাকে বললো যে এই পর্যন্ত এসে থেমে যেতে হবে, আর কিছু বানানোর দরকার নাই, সেক্ষেত্রে আমরা কি করবো? দেখো মনে আছে কিনা, দেখো হাইড্রোজেন দিতে হবে এবং এইটা থেকে এইটা পর্যন্ত যেন হয়, সেই জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? প্যালাডিয়াম ব্যবহার করেছিলাম এবং বেরিয়াম সালফেট ইউজ করছিলাম, এটা ব্যবহার করছিলাম। তখন এইটা থেকে এইটা হয়ে থেমে যাবে, তাই না? আচ্ছা, তো এখন যদি আমাকে এইটা হতে অ্যালকেন বানাতে বলে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? শুধুমাত্র হাইড্রোজেনটা ইউজ করব, আর যেটা আছে নিকেল প্রভাবক, তারপর 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা থেকে এটার মধ্যে এটা দিলে পরে এটা ডাইরেক্ট এটা হয়ে যাচ্ছে। আমাদের কাজ কিন্তু পুরোপুরি শেষ। এখন এইখান থেকে আমরা যে কোনো কিছু খুব ভালো মতো বানাতে পারবো। আমাকে যদি বলে যে ইথিন হতে ইথানোয়িক অ্যাসিড বানাতে হবে, আমি কি করব? এই যে আমাদের ইথিন আছে, তো এইটা থেকে আমি প্রথমে কি করব? এই যে এই জিনিসটা দিব, এটা হবে, তারপর এটার মধ্যে এটা দিব, এটা হবে, তারপর এটার মধ্যে এটা দিব, এটা হবে, এটার মধ্যে এটা দিব, এটা হবে, তাহলে এইটা সিরিয়ালি আমরা এটা পেয়ে যাচ্ছে। আবার আমাকে যদি বলে ইথাইন হতে অ্যালকোহল বানাও, তাহলে এই যে আমাদের ইথাইন আছে না, ইথাইনকে কি করব? প্রথমে আমরা এই দিকে যদি আসি, তাহলে ইথাইনের মধ্যে এটা দিব, এটা হবে, এটার মধ্যে কি দিতে হবে? এটা দিব, এটা হবে, তারপর এটার মধ্যে এটা দেবো, এটা হবে, কাজ শেষ। আবার আমরা এই দিক দিয়েও কিন্তু বানাইতে পারি, এই দিক দিয়েও, যেরকম ইথাইনের মধ্যে যদি হাইড্রোজেন 2 মোল হাইড্রোজেন দেই নিকেল প্রভাবের উপস্থিতিতে, তাহলে ইথেন হবে, এটার মধ্যে যদি এটা দেয় এটা হবে, তারপরে আবার সিরিয়াল এটা। অর্থাৎ যে কোনো বিক্রিয়া যদি কার্বন সংখ্যা বাম দিকের মানে বিক্রিয়কের কার্বন সংখ্যা এবং উৎপাদের কার্বন সংখ্যা যদি সমান থাকে, সেক্ষেত্রে তুমি এইটা ইউজ করবে, তোমার একদম হয়ে যাবে, পুরো শেষ, পুরো তোমার আর কোনো সমস্যা থাকবে না। বুঝে গেছে? এখন আমরা কিছু প্র্যাকটিস করি। যদি কার্বন সংখ্যা কম বেশি থাকে, সে বিক্রিয়াটা আমি একটু লিখে দিই। ধরো তোমার কার্বন কম আছে, এখানে আমার একটু জায়গা আছে, এখানে আমি লিখে দিচ্ছি। ধরো যদি কন্ডিশন এরকম থাকে যে বিক্রিয়কের তুলনায় উৎপাদে কার্বন একটি কম, বিক্রিয়কের তুলনায় উৎপাদে কার্বন একটি কম থাকে, সেক্ষেত্রে দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ব্যবহার করতে হবে। প্রথমত হচ্ছে CH3COOH, কোনো একটা অ্যাসিডের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, তাহলে এটা কি তৈরি করবে? CH3COONA, এটা তৈরি করে ফেলে। তারপর এটা কি করে? এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা করেছি, মনে আছে কিনা? এটার মধ্যে সোডা লাইম দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটা দিলে কি হবে? এইটা এবং এইটা আলাদা হয়ে চলে যায়, আমরা জানি। এখানে আরেকটা হাইড্রোজেন CH4 তৈরি হবে, সোডিয়াম কার্বনেট তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড এভাবে লেগে থাকবে, ঠিক আছে? যদি উৎপাদে কার্বন একটা কম থাকে, সেটা হলো এটা। যদি কার্বন একটা বেশি থাকে,
কার্বন একটা যদি বেশি থাকে সেক্ষেত্রে কি হবে সেটাও আমি একটু লিখে দিই, সেটা আমি এখানে লিখে দিচ্ছি 2 নম্বর। বিক্রিয়ক হতে উৎপাদে কার্বন সংখ্যা একটি বেশি থাকলে সেক্ষেত্রে আমরা কি করব দেখো, যদি একটা বেশি থাকে সেক্ষেত্রে যে বিক্রিয়াটা সেটা হলো CH3CH2 ক্লোরিন, যে কোনো একটা হ্যালাইড হয়তো বা আছে, তো এর মধ্যে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া ঘটাবো। এটা যদি বিক্রিয়া ঘটানো যায় তো এরা আলাদা হয়ে চলে যায়, বাকি কে থাকলো CH3CH2CN সায়ানাইড, এটা তৈরি হলো। তো এই সায়ানাইডের মধ্যে যদি পানি দেওয়া যায় এবং HCl দেওয়া যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া যায়, সেক্ষেত্রে একটা অ্যাসিড তৈরি করবে। 1 2 3 কার্বন কিন্তু অলরেডি হয়ে গেছে, তাহলে 3 কার্বন যুক্ত একটা অ্যাসিড তৈরি করে ফেলবে CH2CH3। তাহলে দেখো বিক্রিয়কে কার্বন ছিল আমার কয়টা, এখানে কার্বন ছিল আমার 2টা, এটা কিন্তু ক্লোরিন কার্বন না, আর এখানে কার্বন হয়ে গেছে এখন 3টা। অর্থাৎ আমার বিক্রিয়কের তুলনায় উৎপাদে কার্বন সংখ্যা বেশি থাকুক, কার্বন সংখ্যা কম থাকুক, কার্বন সংখ্যা সমান থাকুক, যদি কার্বন সংখ্যা সমান থাকে শুধু এই ছকটা আমরা ব্যবহার করবো, আর কিছু লাগবে না। যদি কার্বন সংখ্যা কম হয় তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ইউজ করব। যদি উৎপাদে কার্বন একটা বেশি থাকে, যেমন রাজশাহী বোর্ডে একবার আসছিল উৎপাদে কার্বন সংখ্যা একটা বেশি ছিল, এগুলো কিন্তু বইতে নাই, তারপরে দিয়ে দেয় সিস্টেমগুলো, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। অথবা উডস বিক্রিয়ার মাধ্যমে করা যায়, তবে এইটা সবচাইতে সুবিধাজনক। তো আমরা কিছু প্র্যাকটিস করি, তোমাদের কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি। ই এবং জি তিনটি জৈব যৌগ যা CnH2n+2। এখন বলছে উদ্দীপকের জি থেকে ডি প্রস্তুত করা যায় কিনা গণনা করো। তারপর কি বলছে, ই যৌগটি সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করলেও ডি করে না। আচ্ছা, ওটা পরে আসতেছে। এখন দেখো জি থেকে ই প্রস্তুত করো, এটা আমাকে বলছে। আমরা দেখতেছি প্রথমত হচ্ছে আমাদের জি এবং ডিটা বুঝতে হবে, তাহলে দেখো ডি, এটা হচ্ছে আমাদের ডি, এটা ডি। ই কোনটা, এটা ই। এবং জি কোনটা, জি হচ্ছে এটা। তাহলে আমাদের জি হলো সার সংকেত কোনটা এটা। এবং এখানে যদি এন এর মান 2 বসাও, তাহলে দেখো এন এর মান 2 যদি বসাও তাহলে C2H 2 দুগুণে 4 রাখে 5 COH, এটা থেকে আমার বানাইতে হবে ডি কোনটা, ডি হলো এটা অ্যালকেন। তাহলে এন এর মান যদি 2 বসাই C2H 6, তাহলে এটা থেকে আমার এটা বানাতে হবে। ভালো করে বোঝো তো, এখানে কয়টা কার্বন আছে, এখানে কার্বন আছে আমার 3টা কার্বন আছে, এখানে কার্বন আছে কয়টা, 2টা কার্বন আছে। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন একটা কম আছে না, বিক্রিয়ক থেকে উৎপাদে যদি কার্বন সংখ্যা কম থাকে তাহলে এখানে আমাদের কোনটা মূলত অ্যাপ্লাই করা লাগবে, বলো তো দেখি, কোনটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আলাদা করে দিলাম, কোনটা অ্যাপ্লাই, এই যে এটা অ্যাপ্লাই করতে হবে না। বিক্রিয়কের তুলনায় উৎপাদে কার্বন সংখ্যা যদি একটা কম থাকে, তার মানে যে করেই হোক ডিকার্বনেশন বিক্রিয়ার মধ্যে সেটিং দিতে হবে এটাকে, ডিকার্বনেশন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা কি করতে পারি, এই বিক্রিয়কটাকে এই সিস্টেমে আমাদের আগে ভেঙে কার্বন সংখ্যাটা কমায় নিতে হবে, তারপর যে উৎপাদটা হবে সেই উৎপাদটা থেকে আমরা এটা বানাবো এবং এটা অটোমেটিক হয়ে যাবে, খেয়াল করো এটা। আচ্ছা, তো এটা আমরা শুরু করি। 3 কার্বন যুক্ত না, 3 কার্বন যুক্ত যদি হয় সেটা কিভাবে লেখা যায়, CH3CH2 COOH। আচ্ছা, এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। তো প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে প্রথমে কি দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া যায়, দেখো এখানে এটা এবং এটা মিলে পানি যখন চলে যায় তাহলে CH3CH2 COONA এটা তৈরি করবে। সোডিয়াম প্রোপানয়েড তৈরি করবে, সোডিয়াম প্রোপানয়েড তৈরি হলো এবং পানি তৈরি হলো, তাই না? তো এইটা তোমরা কি করবা, বিক্রিয়ক হিসেবে আবার লিখবা। আমি একবারই লিখে দিচ্ছি, ধরো এটা বিক্রিয়ক আছে, এর মধ্যে কি দিবা, সোডা লাইম দিবা। সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এভাবে চেইন আকারে দিলেও হবে, তবে তোমাদের এসএসসি লেভেলে চেইন আকারে না দিয়ে বারবার বিক্রিয়া করে লেখা দেয় বেটার। তো এটা দিলে কার্বন একটা কমে যাবে, এখন কার্বন একটা কমে গিয়ে CH3 এটা হয়ে যাবে। আর কি থাকে এখানে, ক্যালসিয়াম সোডিয়াম কার্বনেট এবং এখানে ক্যালসিয়াম অক্সাইডটা লেগে থাকে। তাহলে ইথেন তৈরি হলো। এটা কিন্তু ইথেন না, আমাদের কিন্তু অলরেডি 6 নম্বর অ্যান্সার হয়ে গেছে।
তারপর এখানে ডি এর যে প্রশ্নটা ছিল উদ্দীপকের ই যৌগটি সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করলে ও ডি করে না, ই সংযোজন দেয়, অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয়। আমরা জানি অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয়, সেখানে পানি সংযোজন ছিল, সালফিউরিক অ্যাসিড সংযোজন ছিল, ব্রোমিন সংযোজন ছিল, তাই না? কিন্তু অ্যালকেন কি কোনো সংযোজন বিক্রিয়া দেয় না? অ্যালকেন সংযোজন বিক্রিয়া দেয় না, অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ইজ টু 3 নম্বরে বলছে CH 4। 4 নম্বরে বলছে CH2OH, এইটা হতে আমাকে বানাতে বলতেছে CH3 এটা বানাতে বলতেছে। দেখো এইখানে এটা হলো ইথানল হতে প্রোপেন বানাতে বলতেছে, যেখানে বিক্রিয়কে কার্বন আছে 2টা, এখানে কার্বন আছে কয়টা? 2টা, এখানে কার্বন আছে কয়টা? 3টা। বিক্রিয়কের তুলনায় উৎপাদে কার্বন যদি কম থাকে সেক্ষেত্রে কি নর্মাল ভাবে করলে হবে? এভাবে করলে হবে? এখানে তো কার্বন সংখ্যা সেম, সেক্ষেত্রে আমার কোথায় যাওয়া লাগবে? দেখো তো স্পেশাল 2টা বিক্রিয়া ছিল, একটা হলো কার্বন সংখ্যা কমে গেলে আর একটা কার্বন সংখ্যা বেড়ে গেলে। কার্বন সংখ্যা যদি বেড়ে যায় এখানে এইটা আমাদের ইউজ করতে হবে, এইটা CH2OH। তাহলে এইটাকে অ্যালকোহল কই গেল? এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলকে অ্যালকাইল হ্যালাইড বানাইতে হবে। তাহলে এইটাকে এই যে এই সিস্টেমে আমার এটা বানাবো, এইটাকে এই সিস্টেমে কি করব? এটা বানাবো। তো দেখো তাহলে, তো এর মধ্যে কি দিতে হবে? তাহলে আমার PBr3 এটা দিতে হবে, তাহলে এটা অ্যালকাইল হ্যালাইড হয়ে যাবে, CH3 CH2 ব্রোমিন, আর এটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এইটা যখন তৈরি হলো দেখো এর মধ্যে কি দিতে হয়েছে? পটাশিয়াম সায়ানাইড দিতে হয়েছে। এইটা পটাশিয়াম সায়ানাইড দিছি না? তো এইটা তোমরা বিক্রিয়কে আরেকবার লিখে তারপর পটাশিয়াম সায়ানাইড এখানে লিখতে পারো। তো এখন কি হবে? পটাশিয়াম আর ব্রোমিন আলাদা যখন হয়ে যায় তখন এখানে CH3 CH2 CN এটা তৈরি হয় ইথাইল সায়ানাইড। এই যৌগটার নাম হলো ইথাইল সায়ানাইড। আচ্ছা, ইথাইল সায়ানাইড যখন তৈরি হলো তখন এর মধ্যে কি দিতে হয়? পানি দিতে হয় এবং সালফিউরিক অ্যাসিড দিতে হয়। এটা দিলে এখন এটা অ্যাসিড হয়ে যাবে, 3 কার্বন যুক্ত অ্যাসিড, CH3 CH2 COH, 3 কার্বন যুক্ত একটা অ্যাসিড তৈরি হয়ে গেল, CH3 CH2 CH3 অ্যাসিড। আচ্ছা, এখন আমার কাজ কি? আমাকে বলছে অ্যালকেন বানাতে, অ্যালকেন। তো এই যে অ্যাসিড, 3 কার্বন যুক্ত অ্যাসিড হতে 3 কার্বন যুক্ত আমার অ্যালকেন বানাইতে হবে। দেখো তো 3 কার্বন যুক্ত একটা অ্যাসিড, মানে এই অ্যাসিড হতে আমাকে বানাতে হবে কোনটা? এইটা না, এইটা। কত রাস্তা পাড়ি দিতে হবে, এইখান থেকে এইখানে আসতে হবে। তাহলে এইখান থেকে আমার এইখান থেকে এসে এইখানে চলে আসতে হবে, হ্যাঁ? অনেক রাস্তা, অনেক লম্বা রাস্তা। কিন্তু আমি যদি সিস্টেমটা জানি আমার কিন্তু কোনো সমস্যা নাই। তো দেখো তখন কি করব আমরা? প্রথমত হচ্ছে এইখান থেকে আমি এইটা যদি একলাভে চলে আসতে পারি তো এইটা আমি দিব, এটা চলে হয়ে যাবে। তাহলে দেখো এইটার মধ্যে আমি কি দেব? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা আমি দিলাম। এটা দিলে এটা অ্যালকোহল হয়ে যায়, CH3 CH2OH অ্যালকোহল হয়ে যায়। তো অ্যালকোহলের মধ্যে যদি আমি PB3 দেই তাহলে এটা অ্যালকাইল হ্যালাইড হবে, CH3 CH2 ব্রোমিন এটা হবে। তো এইটার মধ্যে যদি আমি এই জিনিসটা দেই পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমি দেই তাহলে এটা কি হবে? ও আচ্ছা, এখানে কার্বন একটা কমাই ফেলছি কেন? কার্বন সংখ্যা এখানে আরেকটা CH3 আছে, CH3 CH2। আচ্ছা, তো এখানে তাহলে CH3 CH2 3টা কার্বন, তাহলে 3 কার্বন যুক্ত কি হবে? এখানে একটা 3 কার্বন যুক্ত একটা অ্যালকিন তৈরি হয়ে যাবে। তাহলে এখানে CH2 হবে, CH হবে, CH3 এটা হবে অ্যালকিন। এখন দেখো অ্যালকিন হতে অ্যালকেন বানানো কি খুব একটা কঠিন কাজ? মোটেও কঠিন কাজ না। হাইড্রোজেন দিতে হয়, নিকেল দিতে হয়, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। তাহলে এটা দিলে কি হবে? এটা অ্যালকেন হয়ে যাবে। 3 কার্বন যুক্ত অ্যালকেনের সংকেত হচ্ছে এরকম 3টা, এখানে 2টা, এখানে 3টা হয়ে গেল। আমার উৎপাদ কিন্তু এটা বলছে, উৎপাদ আমি পেয়ে গেছি। তাহলে দেখো এটা কিন্তু কোনো ব্যাপার না। তো নিচের লেখাটা একটু কেটে যাচ্ছে, কেটে গেছে। আমি নিচের লেখাটা একটু দেখায় দিচ্ছি, দেখো এই যে নিচেরটা। তো বুঝে গেছে? তো এটা খুব একটা কঠিন কাজ না, এটা খুবই সহজ। 3 নং বানাও, 2 হতে 3 বানাও, এটা হলো 3 নাম্বার। 2 হতে এটা বানাতে বলতেছে। তাহলে CH2 দ্বিবন্ধন CH2, এটা হতে বলতেছে CH4 বানাও। তো এটা কোনো ব্যাপার? কার্বন এখানে 2টা আছে, কার্বন এখানে একটা আছে, কার্বন একটা কমাইতে হবে।
মানে কার্বন একটা কমাইতে হবে। তাহলে এটাকে যে করেই হোক তোমাদের কি করতে হবে, এটাকে ডিকার্বনেশন বিক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে এটাকে যে করেই হোক অ্যাসিড বানাইতে হবে, এটাকে অ্যাসিড। তো এটাকে অ্যাসিড আমরা কি করে বানাইতে পারি দেখো, কোথায় আছে দ্বিবন্ধন, কোথায় আছে, এই যেখানে আছে। এটাকে অ্যাসিড বানানোর সিস্টেম কি, তাহলে এটা হতে তুমি এটা আগে বানাও, এটা যে এই যে এইটা দাও এটা হয়ে যাবে, তারপর এটার মধ্যে এটা দাও এটা হবে, তারপর এখান দিয়ে এটা অ্যাসিড বানায় ফেললে। তো অ্যাসিড বানানোর পরে এইটার মাধ্যমে কার্বনটা কমাই দিবা, মিথেন হয়ে যাবে। তা আমার মনে হয় যে ব্যাপারটা বুঝতে পেরেছো এখন। তো এই জাতীয় তোমাদের যত ধরনের কোশ্চেন আছে, এই যে আমি যে বিক্রিয়াটা করছি এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আসলে এই যে ছকটা, এই ছকটা তোমার মাথার মধ্যে যদি থাকে, ব্রেনের মধ্যে তোমার যদি এই ছকটা থাকে, তাহলে এই চ্যাপ্টারের যত ধরনের বিক্রিয়া আছে এখানে তোমাদের এই রূপান্তর এবং অসম্পৃক্ততা পরীক্ষা, তোমার প্রশ্ন দেবে যে উদ্দীপকটি অসম্পৃক্ত কিনা, তার মানে ওটা অ্যালকিন বা অ্যালকাইন কিনা। যদি অ্যালকিন হয় সেটা ব্রোমিন টেস্ট দেবে অথবা বেয়ার টেস্ট দেবে, যদি অ্যালকাইন হয় সেটা ব্রোমিন টেস্ট দেবে অথবা বেয়ার টেস্ট দেবে। তো এই বিক্রিয়াটা এটা পরীক্ষায় আসে এবং সেই সাথে আসে একটা হতে আরেকটা বানানো। তা আমার মনে হয় যে এটা তোমাদের কাছে কোনো বিষয়ই না, ঠিক আছে, এটা পারবে। তো ওভারঅল এটাই ছিল আজকে। আর এনার্জি পাচ্ছি না আসলে, পলিমারকরণ পার্টটা বাদ থাকলো, পলিমারকরণ পার্টটা দরকার নেই, পলিমারকরণ পার্টটা অন্য একদিন অন্য কোনো ভিডিও দিব। 12:30 বেজে গেছে, তো লম্বা একটা ক্লাস হয়েছে। তো তো সবাই আজকের মতো সবাই ভালো থাকো। আশা করি এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়েছ। এই চ্যাপ্টারটা যার অনেক কঠিন ছিল, তো আশা করি এখন আর কঠিন থাকার কথা না, অনেক ভালো লাগবে। তো আজকের মতো সবাই ভালো থাকো, আগামী দিন দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।